প্রথমেই শুনেছিলাম একটু দুর্মুখ, একটু অন্য রকম মেজাজি। খুব মেন্টালি ছিল আমার স্টেবিলিটি, যে আমার বেশি দিন কোনো জায়গায় মেয়াদ হবে না, সেই জন্য আমি কোনো দামি ফার্নিচার নিতাম না। আমার ট্রাঙ্ক, বেডিং, তক্তপোষ। যাকে হজম করা যায় না, যিনি হজম করতে জানেন না। আমি শাসকের বাড়া ভাতেও নুন দিয়েছি। মেরুদণ্ড সোজা করার এই গল্প কৃষ্ণেন্দুবাবুর। আমি জানতামও না যে ওই রকমভাবে পুলিশের ইন্টারনাল পলিটিক্স চলে। মারাত্মক কথা বলছেন। হ্যাঁ, মারাত্মক কথার কিছু নেই, এটা সবাই জানে, তোমরাও জানো। আমরা স্বামী স্ত্রী দুই পুলিশ অফিসারের কথোপকথন শুনলাম, তার কাছে অনেক কিছু জানলাম, ব্যক্তিগত জীবন জানলাম। এবার চলে আসব কৃষ্ণেন্দুবাবুর কাছে, যিনি দীর্ঘদিন চাকরি করেছেন। প্রথমেই শুনেছিলাম একটু দুর্মুখ, একটু অন্য রকম মেজাজি। শুনি তার কাছ থেকে কি বলেন, কীভাবে কথা বলেন, কি কি করেছেন জীবনে। চাকরি জীবনের শুরুটা কিভাবে? চাকরি জীবনের শুরু সবার যেমন হয়, ইন সার্চ অফ জব। আমি খুব একটা বসে থাকিনি। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি ITI গড়িয়াহাট থেকে ট্রেনিং নিয়েছি। আই স্টুড ফার্স্ট ইন গড়িয়াহাট ITI ইন মাই ব্যাচ। তারপরে আমি পলিটেকনিক জয়েন করলাম, নাইট পলিটেকনিক। মানে প্রথম থেকে টার্গেট ছিল চাকরি পেতে হবে, কাজ পেতে হবে। মধ্যবিত্ত পরিবার। মধ্যবিত্ত পরিবার। বাবা ক্যালকাটা পোর্টের ইঞ্জিনিয়ার ছিলেন। তো ফলে চাকরিটাই লক্ষ্য, ব্যবসা করবার কথা কোনোদিন ভাবিনি। এরপরে পুলিশের চাকরিতে জয়েন করলে ট্রেনিং পিরিয়ড। পুলিশের চাকরি জয়েন করলাম, তারপর ট্রেনিং পিরিয়ড শুরু হলাম। 13 মান্থস ট্রেনিং হয়েছিল আমাদের সময়। তার মধ্যে অনেক ইউনিকনেস ছিল ট্রেনিংয়ের মধ্যে, যে জিনিসগুলো আমরা হর্স রাইডিং, ড্রাইভিং, 4 হুইলার, এগুলো তো আমাদের জীবনে সাধারণত থাকে না। এগুলো খুব আমরা এনজয় করেছি। তবে দ্যাট ওয়াজ ভেরি টাফ টাইম। ওই ট্রেনিংটা সেই সময় খুব কঠিন ছিল, বিকজ এখন যেরকম SBSPA তে যে ফ্যাসিলিটিসগুলো আছে, যেগুলো লজিং ফ্যাসিলিটিস, ডাইনিং ফ্যাসিলিটিস, এটা আমাদের সময় ছিল না। পরবর্তী ক্ষেত্রে কোথায় পোস্টিং? পরবর্তী ক্ষেত্রে পোস্টিং হয় আমার নর্থ বেঙ্গলে, তখন আনডিভাইডেড পশ্চিম দিনাজপুর, বালুরঘাটে আমরা জয়েন করি। তারপরে সেখান থেকে রায়গঞ্জ। তো সেই নর্থ বেঙ্গল থেকে আমরা এই যে চাকরি শুরু করলেন উত্তরবঙ্গের এই যে দিনাজপুর থেকে, সেখানে কীরকম অভিজ্ঞতা চাকরি করতে এসে? সেই অভিজ্ঞতাটা খুব ভালো বলবো। নর্থ বেঙ্গল সম্বন্ধে আমার তো কোনো ধারণা ছিল না। ইভেন আমরা যখন আমাদের পোস্টিং হলো পশ্চিম দিনাজপুর, তো পশ্চিম দিনাজপুর জায়গাটা ম্যাপের ঠিক কোন জায়গায় ওয়েস্ট বেঙ্গলের, সেইটাই আমরা পয়েন্ট আউট করছিলাম, দেখছিলাম, আইডেন্টিফাই করছিলাম। তো ওখানে গিয়ে দেখলাম মানুষজন ওখানে খুব ভালো ভালো মানুষজন। পলিটিক্যালি সাউথ, আমি যেহেতু সাউথ 24 পরগনার ছেলে, সাউথ বেঙ্গলের মতো পলিটিক্যাল এনভায়রনমেন্ট ওখানে নেই। ওখানে একটু সফট পলিটিক্যাল এনভায়রনমেন্ট আমরা পেয়েছি, কিন্তু ওখানে বর্ডারিং যেহেতু ডিস্ট্রিক্ট, সেখানে স্মাগলিং তখন খুব ছিল। আমি হিলি বর্ডার যেটা আছে বাংলাদেশের সাথে, ওখানেও দেখলাম, এবং ওখানে ওপেন বর্ডার ছিল এবং যাতায়াতে কোনো রকম বাধা ছিল না। একদম বাড়ির রান্নাঘর হচ্ছে বাংলাদেশে, বাড়ি হচ্ছে ইন্ডিয়া। একদম ট্রেন লাইনটা দেখলাম যে আমাদের ভারত থেকে দেখা যায়, বাংলাদেশে হিলি ট্রেন লাইন, বাস স্ট্যান্ডটা ভারতে। আচ্ছা, তো এই অভিজ্ঞতার পর তারপর কোথায় এলেন? তারপরে এলাম, তখন CM সিকিউরিটি একটা খোলা হচ্ছে, নতুন উইং। তো মেসেজ এলো। কি নাম ছিল সেটা? স্পেশাল সিকিউরিটি উইং, SSW। আচ্ছা, যখন এটা প্রোটেকশনের সঙ্গে অ্যাটাচমেন্ট করে এটা নতুন একটা উইং তৈরি করা। হ্যাঁ, আগে ছিল আসলে ওটা IBর কন্ট্রোলে ছিল। ওখানে প্রোটেকশন হচ্ছে ওই অ্যাডভান্স সিকিউরিটি লিয়াজোর মতো ব্যাপারগুলো করতো, প্ল্যানিংটা ওখান থেকেই হতো, আর এক্সিকিউট করতো সিকিউরিটি সেকশন বলে একটা সেকশন ছিল। ঠিক, সেখানে দে আর নট ট্রেইনড। ঠিক। তো আমরাই গেলাম ফ্রেশ অফিসার্স,
অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এটা কি ডাইরেক্টর সিকিউরিটির আন্ডারে? তখন ডাইরেক্টরেট অফ সিকিউরিটি ছিল না, আচ্ছা তখন ছিল ওটা আইবির আন্ডারে, ডিআইজি সিকিউরিটির ওর হেড ছিল। আচ্ছা আর হ্যাঁ এসএস সিকিউরিটি ছিল, ঠিক। ডিএস সিকিউরিটি ছিল এবং ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর ছিল। আচ্ছা, তো এই যে সিকিউরিটির কাজ শুরু হলো, এই যে ফিল্ড ওয়ার্ক, সেই সময় কোন মুখ্যমন্ত্রী বা কার কার? তখন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন। সেই সময় 1994 হবে সেই সময়টায়। প্রথম জ্যোতি বসুকে সামনাসামনি দেখলেন? প্রথমে জ্যোতি বসুকে একদম সামনাসামনি দেখলাম সিকিউরিটির দায়িত্বে, ওনার সিকিউরিটির দায়িত্বে থাকার জন্য। কেমন দেখেছেন জ্যোতিবাবুকে? জ্যোতিবাবু তো মানে আমাদের এর আগে ছিল কল্পনায়, দূর থেকে হয়তো বা টিভিতে হয়তো দেখেছি। তখন তো এত প্রেস মিডিয়ার, ইলেকট্রনিক মিডিয়া এত ছিল না, এত ছবিও দেখা যেত না। তো নিউজে দেখতাম বা শুনতাম বা পেপারে পড়তাম উনি এই বলেছেন সেই বলেছেন। এবার ওই রকম আইকনিক এক ব্যক্তিত্বকে একদম সামনাসামনি 1 ফুটের 2 ফুটের 5 ফুটের ডিফারেন্সে দেখছি। কেমন মানুষ ছিলেন? খুব মিতভাষী, খুব এলিগেন্ট, স্মার্ট, খুব মানে কি বলবো, গম্ভীর থাকতেন। ওনাকে কোনো দিন আমি যতদিন ওনার সাথে কাজ করেছি, মানে ওনার সিকিউরিটির কাজ করেছি, আমি কোনোদিন ওনাকে হাসতে দেখিনি। তাই? ইয়েস। না, সেটা প্লাস পয়েন্ট না মাইনাস পয়েন্ট? সেটা ওনার ব্যক্তিত্ব। সেটা ব্যক্তিত্ব কেমন ছিল? ব্যক্তিত্ব তো মানে কি বলবো, নতুন করে বলার কিছু নেই। উনি মানে সাংঘাতিক, না তবু কাছ থেকে দেখেছেন? সাংঘাতিক ব্যক্তিত্বের একজন লোক, যার সামনে নিজের ব্যক্তিত্বকেও পরিবর্তন করতে হয়, এরকম একজন লোক। আচ্ছা, প্রভাবিত হয়েছিলেন? নিশ্চয়ই প্রভাবিত হয়েছিলাম তো বলাই যায়। এই যে সিকিউরিটি দিচ্ছেন এরকম একজন মানুষকে, তাতে কখনো ভয় লাগতো না? না, ভয়ের ব্যাপার নেই। আমরা তো সিকিউরিটি দিই মানুষকে না, আমরা সিকিউরিটি দিই চেয়ারকে। চেয়ারটা যেহেতু কনস্টিটিউশনাল চেয়ার, সেই জন্য ডেডিকেশনটা সেই মাত্রায় পৌঁছতে হবে। সেইভাবে আমাদের মেন্টাল ট্রেনিংও হতো। জ্যোতিবাবু, এই যে আপনি বলছেন ব্যক্তিত্বের জায়গাটা, এই ব্যক্তিত্বের মধ্যে এই যে শুনেছি নাকি ওনার পাংচুয়ালিটি খুব সাংঘাতিক পাংচুয়াল লোক। আমি জীবনে খুব কম পাংচুয়াল লোক দেখেছি। ওনাকে প্রথম আমি পাংচুয়াল দেখলাম যে উনি 9টাতে যদি আমাদের বলতেন যে 9টায় টাইম, তাহলে উনি 9টা বাজতে 1-এ বেরিয়ে যেতেন। এরকম হয়েছে, 9টা বাজতে 1-এ বেরিয়েছেন। এবং ওনার বেরোনোটা, কারণ ফেরার তো সবসময় ঠিক থাকতো না, বেরোনোটা পাঞ্চুয়াল, এবং সেই দেখে ঘড়িও আমরা মিলিয়ে নিতে পারতাম অনায়াসে, এমন ব্যক্তির লোক। এবং খুব পাঞ্চুয়ালিটি উনি পছন্দও করতেন এবং খুব প্রিসাইজ ব্যাপারগুলো পছন্দ করতেন। কোথায় গাড়ি এসে, জেলা পরিষদের বাংলোয় যদি উনি থাকেন, তাহলে গাড়িটা এসে ঠিক কোন জায়গায় দাঁড়াবেন সেইভাবে ওনাকে বসানো হতো, যে উনি ডান দিকে বসবেন বা বাঁদিকে বসবেন, সেইভাবে দরজা কোন দিকে আছে সেইভাবে ওনাকে বসানো হতো। না, এই যে বসানো হতো বলছেন, মানে উনি মেনে নিতেন আপনাদের সিকিউরিটি? মেনে নিতেন, মানে কোনো অবজেকশন কোনোদিন? না, কোনোদিন অবজেকশন করেননি। অবজেকশন যদি করেও থাকেন, সেটা ওনার যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জয়বাবু ছিলেন, উনি কমিউনিকেট করতেন জয়বাবুর থ্রু দিয়ে। আচ্ছা, নিজে সরাসরি আপনাদেরকে কোনোদিন বলতেন? নিজে সরাসরি খুবই কম বলেছেন, কিন্তু ওনার খুব অ্যালার্ট হয়ে থাকতে হতো সবসময়, কারণ উনি রিপিট করতেন না কথা। মানে যদি গাড়ির মধ্যে এরকম কথা কিছু বলার ছিল যে এসি কমিয়ে দেওয়া হোক বা বাড়িয়ে দেওয়া হোক, গাড়ির মধ্যে হোক বা বাইরে হোক, যদি গাড়ির মধ্যেটাই বলছি, যদি এসি বাড়িয়ে দেওয়ার কথা উনি একবারই বলবেন, সেটা আপনাকে শুনে নিয়ে আপনাকে সেইভাবে তো কাজ করতে হবে। মানে এই তখন কি এই গাড়ির মধ্যে একজন দুজন থাকতেন, মানে সিকিউরিটি? তখন পিএসও একজন গাড়ির মধ্যে থাকতেন। আপনি পিএসওর কাজ করেছেন? আমি পিএসওর কাজ করেছি। যখন জেলায় গাড়িতে করে যাচ্ছেন, জেলায় যাচ্ছেন, আপনি পিএসও, সামনের গাড়ির অ্যাম্বাসাডার, বুলেট প্রুফ, তার সামনের সিটে বসে আছেন, কমিউনিকেশন হতো? খুব রেয়ার কমিউনিকেশন হতো। কি করতেন গাড়ির মধ্যে? গাড়ির মধ্যে উনি বেশিরভাগ সময় এদিক ওদিক দেখতেন, রাস্তাঘাট দেখতেন, বা বেশিরভাগ সময় কোনো না কোনো মিনিস্টার থাকতেন ওনার সাথে। আচ্ছা, যদি মিনিস্টার না থাকতেন তাহলে জয়বাবু থাকতেন। আচ্ছা,
তো এরা কথাবার্তা বলতেন, গল্প করতেন? কথাবার্তা বলতেন মানে লোকাল মিনিস্টারই বেশিরভাগ সময় থাকতেন আর কি। তারা ওই লোকাল যেখানে উনি যাচ্ছেন সেই জায়গাটা সম্বন্ধে, ওখানকার কিছু ডেভেলপমেন্ট কি হয়েছে কি হয়নি, কোথাও কিছু যদি কারুর কোনোভাবে ল্যাপস থাকতো সেইগুলো নিয়ে ওনারা আলোচনা করতেন। আচ্ছা, তাতে জ্যোতিবাবু প্রশ্ন করতেন, তাই সঙ্গে যিনি থাকতেন উত্তর? বেশিরভাগই উনি শুনতেন, প্রশ্ন? প্রশ্ন খুব একটা করতেন না, খুব রেয়ার কিছু কোয়ারিজ থাকলে উনি করতেন। আচ্ছা, এই যে দীর্ঘ পথ গাড়িতে করে যাচ্ছেন, তখন সেই সময় জল বা খাবার দাবার কোনো কিছু প্রয়োজন উনি পড়ে? জল এক আধবার খেয়েছেন, এরকম ঘটনা ঘটেছে, কিন্তু খাবার দাবার উনি এই জার্নিতে উনি করতেন না বেশিরভাগ সময়টাই, কিন্তু সেই সময় উনি রোড জার্নি করতেন হ্যাঁ। ওই বয়সে, হুম। ট্রেন এবং রোড জার্নি। ঠিক। তো এই যাতায়াতের পথে উনি কিছু খেতেন না? না, কিছু পছন্দ করতেন, বিশেষ পানীয় বা না খাবার? কোনো বিশেষ পানীয় উনি গাড়ির মধ্যে কোনোদিন খাননি, মানে আমি যতদিন। মানে চা, কফি কোনো কিছু না? না, পছন্দ অপছন্দ কিছু বোঝা যেত? না সেরকম পছন্দ পর্যন্ত বোঝা যেত না। ফল একবার দুবার উনি কমলা লেবু খেয়েছিলেন। রুষ্ট হওয়া, রেগে যাওয়া? রুষ্ট হওয়াটা হয়তো রুষ্ট হয়েছেন আমাদের কোনো কোনো সময় কাজে, যেমন একটা ইনস্ট্যান্স আমি বলতে পারি, যে চণ্ডীগড়ে একটা ওদের পার্টির 5 দিনব্যাপী কনফারেন্স ছিল। সেই সময় ওখানে ওনাকে একটা গেস্ট হাউসে রাখা হয়েছিল, গভর্নমেন্ট গেস্ট হাউসই সম্ভবত, ইউটি গেস্ট হাউস বা এর ধরনের হবে। সেইখানে একটা কনভয়ের একবার গাড়িতে গাড়িতে ধাক্কার মতো হয়েছিল, নিজেদের কনভয়ের গাড়িতেই। মানে হঠাৎ করে সামনে একটা এসে যাওয়াতে পাইলট ব্রেক মেরেছিল সাডেন, তাতে একটু গাড়িতে ঠোকাঠুকি হয়েছিল, উনি একটু পেছনে ব্যাক পেইন ওনার হয়েছিল। সেই সময় ওই যে ওনার দরজার কাছেই একজন সেন্ট্রি মতো ওরা দিয়েছিল পাঞ্জাব পুলিশ থেকে। তো ওখানকার সেন্ট্রি এমন জোরে পা ফেলতো, মানে সাবধান হওয়ার জন্য সাহেব ঢুকলে বা বেরোলে, তাতে উনি একটু অপছন্দটা হয়েছিল। তখন আমি তখন ওনার ওই শিফটিং ডিউটিটায় ছিলাম, তো আমাকে ডেকে উনি বলেছিলেন যে অত জোরে যেন ওরা পা ফা না স্যালুট মারে। না? মানে ওটা ওদের পুলিশিং শিখিয়েছে যে ওরা ওপর থেকে পাটাকে আর্মির মতো যেরকম অ্যাটেনশান হয় সেরকম অ্যাটেনশান হয়েছিল। তো সফটলি ওটাকে কনভিন্স করে দেওয়া, মানে কনভিন্সিং ওয়েতে ওনাদের বলা হয়েছিল ওনার সিনিয়র অফিসারকে, যে ওটা যেন একটু উনি পাটা স্ট্রেট অবস্থায় রাখেন। এমনি ব্যক্তিগত জীবনে জ্যোতিবাবু কি মানে কেমন থাকতেন? বাড়িতে করলেন এই একদম সাদামাটা। ওনার বেডরুমে আমি ঢুকেছি। আচ্ছা, একদম কিরকম ছিল বেডরুমটা? বেডরুম মানে ওর থেকে আমাদের বেডরুম অনেক ভালো। ওনার বেডরুমে একটা ছোট্ট বেডে উনি থাকতেন, ছোট হাইটের বেডে, মানে ছোট মেঝে থেকে হাইটটা কম? মেঝের থেকে হাইটটা কম, 1-1.5 ফিটের হাইটের একটা ডিভান মতো ওতে থাকতেন, চারদিকে বই ছড়ানো, একদিকে ধুতি পাঞ্জাবির ঢাউস করে রাখা, পুরনো দিনের ফার্নিচার টাইপের একটা আলমারি কাম এই আয়না লাগানো আলমারির মতো ছিল, একটা ড্রেসিং টেবিল, সেই পুরনো দিনের ড্রেসিং টেবিল যার আয়নাটা ঘোরানো যায় এরকম একটা ছিল যতটুকু আমার মনে হচ্ছে, একটা কাউচ মতো ছিল, ব্যাস দিস মাচ। এইরকমই সাদামাটা ছিল। কি পরতেন? ধুতি, বাড়িতে পরতেন লুঙ্গি আর ফুল স্লিভ শার্ট, যার হাতাটা উনি গোটাতেন না এবং বোতামও লাগাতেন না, মানে স্লিভের বোতাম লাগানো থাকতো না, শুধু সামনের বোতামগুলো লাগানো থাকতো। আর বাড়িতে পারিবারিকভাবে এমনি এই যে ওনার ছেলে বউ, ছেলের বৌমা, প্রত্যেক মানে দিন যদি উনি কলকাতায় থাকতেন এবং মোটামুটি 7:30-8টার মধ্যে ফিরে যেতেন, উনি 9টা নাগাদ চন্দনবাবুর বাড়িতে চলে যেতেন। আচ্ছা। ওখানে ওনার 3 নাতনি ছিল, সেখানে বিশেষ করে ছোট নাতনি আমি দেখেছি, আমার চোখের সামনে হয়েছে। ছোট নাতনিকে উনি যেহেতু ছোট সেই জন্যই হতে পারে, মাঝখানের নাতনি এবং ছোট নাতনির সাথেই বেশি ওনার ছিল, এবং তারা
ওনার সাথে যেমন নর্মাল দাদু নাতনির সম্পর্ক হয় সেই রকম ওনার ছিল। সেইখানে গাম্ভীর্য অত থাকতো না। সেই সময় হাসতে দেখেছেন? সেই সময় হাসতো মানে হাসি যাকে বলে সেরকম না, উনি খুব পরিমিত ভাবে আনন্দ যে উনি পাচ্ছেন একদম 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 মানে কোলে কাঁধে নেওয়া, ওনার কাঁধে আমি দেখেছি। সাগরে ওনার একটা 4 দিন ছিলেন সাগরে, গঙ্গাসাগরে গেছিলেন। তখন ওনার ছোট নাতনি ওনার ঘাড়ে পর্যন্ত উঠে গেছিলেন। তো আমার পাশে থাকা ইন্সপেক্টর সাহেব উনি বলেছিলেন যে দেখে নাও এই ছবি তুমি আর দেখতে পাবে না। কি মনে হয় সত্যিই মানে অন্য রকম, মানে এরকম একজন ব্যক্তিত্বময় লোক, এরকম লোক ডুয়াল ক্যারেক্টার, এটা আলাদা ক্যারেক্টার। উনি যখন প্রফেশনে হাইলি প্রফেশনাল, মানে যখন উনি অ্যাজ পলিটিশিয়ান, হাইলি পলিটিশিয়ান, গম্ভীর, চিন্তাশীল, উনি হড়বড় করে কথা বলতেন না, চিন্তা করতেন, কোনো সেন্টেন্স কমপ্লিট করতেন না। যখন এটাও একটা ইউনিকনেস আমি খুব একটা দেখিনি যে মিটিংয়ে উনি সেন্টেন্স কমপ্লিট করেছেন। মিটিংয়ে যখন বক্তব্য রাখছেন একটা সেন্টেন্সকে 75% বলে পরে আর সেন্টেন্সটা এইগুলো যখন ইনস্ট্রাকশন দিলেন। আরও একটা ব্যাপার ছিল হচ্ছে, তোমাকে বলে রাখি, দ্যাট ইজ অলসো ইউনিক আমার কাছে। সেটা হচ্ছে উনি পার্সোনালি কাউকে হিট করে কোনোদিন কোনো কথা আমি বলতে শুনিনি। কীরকম? কোনো একজন পলিটিশিয়ানের নাম করে উনি পার্সোনালি কোনো অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ হোক বা ডেরোগেটরি কোনো রিমার্ক হোক, উনি পার্সোনালি কোনো নাম ধরে আমরা বলতে শুনিনি। এই জ্যোতিবাবুর বাড়ির অবস্থা, মানে ওনার ওয়াইফ বা বাড়ির যে পরিবেশ, কিছুটা হলেও আমরা সেই সময় সাংবাদিকতা এসেছি, আমিও বাড়িতে বেশ কয়েকবার গিয়েছি। আমার নিজের জীবনে একবার হয়েছিল, একটা ফল ওখানে পেয়ারা আমি পেরেছিলাম এবং সেটা নিয়ে একটুখানি গণ্ডগোল অশান্তিও হয়। এরকম কোনো অভিজ্ঞতা আছে? আছে তো, সেটা হচ্ছে অনেক ফল হতো ওখানে ওই ইন্দিরা ভবনের ভেতরে। ইন্দিরা ভবনের অনেক রকম গাছ ছিল, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, সাউথ থেকে এনে ওগুলো পোতা হয়েছিল। খুব সুন্দর ছিল ইন্দিরা ভবনের ভেতরটা, সুন্দর লন ছিল এবং খুব দামি দামি গাছ লাগানো ছিল, তার মধ্যে পেঁপে গাছও লাগানো ছিল পেছন দিকটায়। তো সেখানে আমাদের 3 জায়গায় ডিউটি হতো। পেরিফেরি ডিউটি হতো, ইনসাইড দি এতে প্রক্সিমিটিতে ডিউটি হতো এবং একদম ভেতরে ইনসাইড দি প্রিমাইস ডিউটি হতো। তো ওইরকম ইনসাইড দি প্রিমাইসে আমাদের এক কনস্টেবল একবার একটা পাকা পেঁপে, তার খুব লোভ হয়েছিল এবং খিদেও হয়তো পেয়েছিল, পেঁপেটা নিয়ে যায়নি, পেঁপেটা ওখানে বসে বসে পেড়ে খেয়েছিল। তাতে কমপ্লেন হয়ে গেছিলো। কমপ্লেন কে করেছিলেন? কমপ্লেনটা ওনার এর থেকেই ইন্দিরা ভবন থেকেই গেছিলো। মানে ম্যাডাম হতে পারে, আমি তো বলতে পারবো না, আমার সামনে কমপ্লেন হয়নি। তো আমরা কখন জানতে পারলাম, যখন ডিজি সাহেব দিদেন ডিজি সাহেব উনি এসছিলেন, এসে ইন্দিরা ভবনে এসছিলেন এবং কোয়ারিজ করছিলেন। সেই সময় আমরা জানতে পারলাম যে আবার ডিজি সাহেব কিছুক্ষণ পরে চলেও গেলেন। তো আমরা জানতে পারলাম, কারণ ইন্দিরা ভবনের ওখানে একটা আলাদা কন্ট্রোল রুম ছিল, ইন্দিরা ভবন কন্ট্রোল রুম দোতলায়। সেখান থেকে আমরা জানতে পারলাম যে রাইটার্স থেকে ওনাকে আবার চলে আসতে বলা হয়েছে। মানে ডিজি সাহেবকে সিএম নিজে বলছেন বা সেক্রেটারি কেউ বলেছেন বা কিছু বলেছেন যে ইন্দিরা ভবনে পুলিশ যাওয়ার দরকার নেই। মানে এই ঘটনার তদন্তে পুলিশ যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা। মানে ইন্দিরা ভবনের ভেতরে অ্যাকচুয়ালি ইউনিফর্ম পুলিশ খুব একটা উনি পছন্দ করতেন না। কারণ আরও একটা ঘটনা বলি, জনৈক ডিজিপি সাহেব উনি এসছিলেন, আমার সেদিনকে মর্নিং ডিউটি ছিল, মর্নিং না ডে ডিউটি। তো ডিজিপি সাহেব এসছিলেন, আমরা তো স্যারকে খুব করলাম অভ্যর্থনা যেরকম করার। তো আমাদের খবর নিতে হতো ওই যে কন্ট্রোল রুমের থ্রু দিয়ে যে সাহেব মিট করবেন কিনা, প্রি অ্যাপয়েন্টমেন্ট না থাকলে। তো
তো আমরা সাহেবের কাছে পারমিশনের জন্য গেলাম যে ডিজিপি সাহেব এসছেন, স্যার বসুন। স্যার তো বসলেন না, ওই চারদিকে ইএফআরের এক্সটার্নাল গার্ড থাকতো, পেরিফেরিয়াল গার্ড, তাদের সাথে কথা বলছিলেন। আমাদের ইন্সপেক্টর বাবু যিনি ছিলেন চার্জে, তার সাথে কথা বলছিলেন। সেই সময় ওখান থেকে মেসেজ আমরা যখন দিলাম, তখন ওখান থেকে রিপ্লাই এলো যে উনি কার্সি ভিজিটে এসেছিলেন। তো বললো কার্সি ভিজিট প্রফেশনাল এতে হবে, রেসিডেন্সে কার্সি ভিজিট হবে না, ওনাকে সম্মানজনকভাবে ওটা যেন কমিউনিকেট করে দেওয়া হয়। আমরা আবার ডিজিপি স্যারকে ওইভাবে আমরা হাম্বলি ওনাকে রিকোয়েস্ট করলাম। স্যার খুব কর্ডিয়ালি নিলেন এবং উনি ব্যাক করে রাইটার্স চলে গেলেন। মানে এটা পারফেকশন, প্রফেশনাল। এটা উনি উনি খুব বুঝতেন। ওনার সাথে থেকে আমরা যেটা বুঝেছি, উনি সাদা পোশাকের পুলিশের অ্যাটেনশন উনি নিতেন না। মানে সাদা পোশাক পুলিশ যদি সাবধান হতো, তো উনি তাকে যেটা নিয়ম আছে যে পাল্টা যে একটা অনার জানানো, সেটা উনি করতেন না। বিকজ উনি এটা খুব ভালো করে জানতেন যে সাদা পোশাকের পুলিশের সাবধান হওয়ার প্রয়োজন নেই, তাহলে তার আইডেন্টিটিটা ডিসক্লোজ হয়ে যায়। অথচ সাদা পোশাকের ইন্সপেক্টর বা ডিএসপি যদি হতো, তার সাবধান উনি নিতেন না। কিন্তু যদি ইএফআরের নায়েক বা হাবিলদার যদি বার্ড স্যালুট দিতেন, সেটা কিন্তু উনি নিতেন, সঙ্গে সঙ্গে হাতটা মাথায় তুলতেন। আচ্ছা, এইটা দেখে একজনের প্রুডেন্স, পুলিশ সম্বন্ধে তার প্রুডেন্স বোঝা যেত। উনি কোনো দিন পুলিশের হেডকোয়ার্টার, মানে সোকল্ড হেডকোয়ার্টার তো একসাথেই ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার রাইটার্সই ছিল, কিন্তু উনি কোনো দিন সিআইডি বা আইবি বা কোথাও আমি শুনিও নি গেছেন, বা উনি পুলিশের কোনো দপ্তরে করেছেন, এটা উনি ফিজিক্যালি করেননি। এই জ্যোতিবাবুর সিকিউরিটিতে থাকলেন, এত কিছু জানলেন, অভিজ্ঞতা হলো, এর পরবর্তীকালে কি এইখানেই ছিলেন নাকি? আমি তারপরে বুদ্ধবাবুর যখন সিএম হন, তখন আমি বুদ্ধবাবুর সাথেও ছিলাম। দ্যাট ইজ অ্যানাদার এক্সপিরিয়েন্স। কেমন পার্থক্য? কি পার্থক্য? তো অনেকাংশেই পার্থক্য আছে। কীরকম? বুদ্ধবাবু আমাদের সাথে খুবই কমিউনিকেট করতেন, এবং ওনাকে আমি আগে থেকে ওনার আগে যখন উনি তথ্য ও বেতার মন্ত্রী ছিলেন, সেই সময় আমি একটা দুটো ট্যুর অ্যাকম্পানি করেছিলাম, কিন্তু তখন ওনাকে আমার একটু বেশি অহংকারী মনে হয়েছিল, এবং উনি ইউনিফর্ম পুলিশ কিছুতেই পছন্দ করতেন না। আচ্ছা, কিন্তু এটা তো আমাদের প্রোটোকল অনুযায়ী তো দিতে হবে। কোনো জায়গায় উনি একটু রাগান্বিত হয়েও দু চারটে কথা বলেছিলেন, কেন ইউনিফর্ম পুলিশ ওনার কাছাকাছি আছে, প্রক্সিমিটিতে আছে। তো তারপরে যখন উনি সিএম হয়ে এলেন, তখন একদম আগের বুদ্ধবাবুর সাথে তখনকার বুদ্ধবাবুর একদম অবস্থান 360 ডিগ্রি পরিবর্তন। উনি অত্যন্ত মানে কি বলবো, মধুর মিশতেন, ভালো মিশতেন। আমরা যেখানে যেতাম, আমাদের অ্যারেঞ্জমেন্ট হয়েছে কিনা আমাদের জিজ্ঞেস করতেন, যে তোমাদের খাওয়া দাওয়ার কী অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এরকমও হয়েছে একটা ট্যুরে গিয়ে বলছে আমি তো বলে দিয়েছিলাম, তাহলেও কেন হয়নি, আমাদের অ্যারেঞ্জমেন্টটা ওখানে ছিল না, বা ছিল সেটা ঠিকমতো কমিউনিকেট হয়নি বা কিছু হয়নি। তো সেটা উনি দেখতেন, বলতেন। উনিও রাশভারী ছিলেন বা না? রাশভারী মানে জ্যোতিবাবুর মতো ওইরকম রাশভারী উনি ছিলেন না, উনি কমিউনিকেট করতেন। উনি এই যে সিকিউরিটি অ্যাসপেক্টে বিভিন্ন সময় মানা করতে হয়, এটা করবেন না। হ্যাঁ, মানা করে, এটা কিন্তু জ্যোতিবাবুর আনলাইকলি। জ্যোতিবাবু যেটা আমরা বলে দিতাম, জ্যোতিবাবু কোনো দিন গ্লাস নামাতেন না, ওই বিপি গাড়ির মধ্যে গ্লাস নামানোও যায় না, বা যেখানে সেখানে চট করে। ওনারটা খুব প্ল্যান্ড ওয়েতে হতো, কিন্তু বুদ্ধবাবুরটা প্রথম দিকে খুব আনপ্ল্যান্ড অবস্থায় উনি যে কোনো লোককে গাড়ির মধ্যে করে নিতেন। তো আমার একবার এক্সপিরিয়েন্স হয়েছিল, আমরা বারাসাত দিয়ে যাচ্ছিলাম,
উনি এক জায়গায় গাড়ি হঠাৎ করে কনভয়কে দাঁড় করিয়ে দিলেন। তো মানে সামনে উনি বলতেন সামনে পিএসও ছিল, গাড়ি দাঁড় করা, পিএসও রেডিও মেসেজ আমরা দিত। দাঁড়িয়ে গেলাম, আর সেখানে আমি ছিলাম পিএসও। হট করে দাঁড়িয়ে গেলাম, তো উনি গ্লাস নামাচ্ছেন, আমি মানা করলাম গ্লাস নামাতে, কিন্তু উনি ভ্রুক্ষেপ করলেন না। কি বললেন আপনি? আমি বললাম স্যার গ্লাসটা কাইন্ডলি নামাবেন না, এটা প্রোটোকল আসছে না, সিকিউরিটি প্রোটোকলে। তো উনি আর কিছু জবাব দিলেন না, কিন্তু গ্লাসটা নামিয়ে জিজ্ঞাসা করলেন না যে কেন? না, কেন আর জিজ্ঞেস করলেন না, কারণ ভদ্রলোক তখন খুব ক্লোজ হয়ে গেছেন। ওনার যে বয়স্ক ভদ্রলোক কাছে সামনে এসেছেন। ছিলেন। আমি যখন নেমে বাইরে গিয়ে ওই গ্লাস এবং ভদ্রলোকের মাঝখানটায় আমি দাঁড়াতে ওয়াচ হলো। করা শুরু করলাম। হুম। তখন তারপরে সাহেব দরজা খুলে নিজেই নেমে গেলেন, আচ্ছা, এবং শুনেছি বুলেট প্রুফ এই অ্যাম্বাসাডার বা গাড়ির নাকি দরজা খুব ভারী হয়, হ্যাঁ, উনি খুলতে উনি তো পারলেন? বুদ্ধবাবু তো প্রথমে বুলেট প্রুফে চড়তেন না। আচ্ছা, বুলেট প্রুফ এই ঘটনাটা আমি বললাম এই কারণে, এরপরে আমাকে ডাকা হয়েছিল, আমাকে এবং Senior-রা। এসকর্ট পার্টির এতে আমার সিনিয়র অফিসাররা আচ্ছা, উনি নিজে ওই ঘটনাটা একটু বলে নিন। গাড়ির থেকে উনি নেমে পড়লেন, নেমে পড়লেন, নেমে পড়ে নেমে ওনাকে খুব কর্ডিয়ালি রিসিভ করে ওনার গাড়িতেই বসিয়ে নিলেন আচমকা? আচমকা। অচেনা লোক না চেনা লোক? না না, চেনা লোক তো বটেই, আচ্ছা, পার্টি আছে। করতে গিয়ে পার্টির কোনো পার্টির লোক না। পরে উনি আমাকে বললেন, ওনার সময় আমি বললাম স্যার এটা, যখন আমি গিয়ে পরে যখন উনি রেস্ট করছিলেন সেই সময় বললাম স্যার এটা কিন্তু আমাদেরও জবাবদিহি করতে হবে। তখন উনি বললেন উনি আমার মাস্টারমশাই ছিলেন, ও তো সুতরাং আপনাকে কেউ কিছু বলবে না, আমি এটা করেছি। এই হয়েছে। তারপরেও আপনাকে যদিও ডাকা আমাকে হলো। ডাকা হলো, আমাকে এবং আমার আরেক ব্যাচমেট সেদিনকে স্কটে ছিল, আমাদের দুজনকেই এডিজি আইবি সাহেব ডেকেছিলেন। ওনার কাছে ওনার সোর্স ওনাকে খবর একরকম খবর দিয়েছিলেন, এবং আমার কাছে উনি জানতে চেয়েছিলেন এডিজি আইবি ঘটনাটা কী হয়েছিল। আমি তখন এই ব্যাপারটা বললাম। তারপর থেকে ইন্ট্রোডিউস হলো বিপি গাড়ি ওনার জন্য। আচ্ছা, জ্যোতিবাবু তো আগের থেকেই বিপি গাড়িতে চলতেন। জ্যোতিবাবু একদম প্রথম থেকেই বিপি গাড়িতে। আর বুদ্ধদেববাবু তারপরে মানে প্রথমে উনি বিপি গাড়ি মুখ্যমন্ত্রী নিতেন হিসেবেও বিপি গাড়িতে নেন না। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে এই বিপি গাড়ির কাজ টাজ তো নামানো যায় না, না, বিপি গাড়ির কাজ ফিক্সড। ফিক্স কাজ। এবং গাড়ির দরজা খুলে গাড়ির দরজা অনেক, যেহেতু বুলেট প্রুফ মেটেরিয়াল থাকে ওর হেভি, ভেতরে, মানে ওনার নিজের পক্ষে খুলে বেরিয়ে আসা না, সম্ভব না, নয়। না। মানে আপনাকে নেমে যে পিএসও থাকবে তাকে নেমে দরজাটা খুলে দিতে হবে, এরকম পরিস্থিতি। তো এই যে অভিজ্ঞতা, এছাড়া আর কারোর ভিভিআইপি ডিউটি করেছেন? হ্যাঁ, আমাদের যিনি এখন বর্তমান মুখ্যমন্ত্রী আছে, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তখন বিরোধী দলনেত্রী ছিলেন, এমপি ছিলেন, এবং বিরোধী একটা মেন ফেস ছিলেন। তো ওনার ডিউটি করতে হয়েছে ওখানে কীরকম তো অভিজ্ঞতা? সেখানে হচ্ছে ওখানে অভিজ্ঞতা হচ্ছে, আমাদের সরাসরি উনি কোনোদিন কিছু বলেননি, কিন্তু আমাদের এসকর্ট গাড়িকে উনি একদম পেছনে পাঠিয়ে দিতেন। আমরা সব জায়গায়, যেহেতু রাজ্য পুলিশের, যেহেতু রাজ্য পুলিশের গাড়ি, পুলিশের গাড়ি ওনার সামনেও থাকতো না, এখনো থাকে না, এখনো নিজে না, সামনে এখন থাকে এসএসইউর গাড়ি থাকে না, সামনে থাকে না, ও পিছনে থাকে। না, সামনে একটা এসএসইউর গাড়ি থাকে, কখনো কখনো। হ্যাঁ। তো কলকাতা শহরে আপনারা দেখতে পান না, না, কিন্তু হ্যাঁ, ওটা বাইরে, জেলা হ্যাঁ, সফরে গেলে সামনে একটা থাকবে। লিড পাইলটের পরে একটা ওদের এসএসইউর গাড়ি থাকে। তো এই যে সিএম এখন, উনি তখন নেত্রী ছিলেন, সেই সময় পুজোর আগে একবার ডিউটি হয়েছিল। আচ্ছা, তো আমার একবার মনে আছে যে উনি প্রত্যেকটা সিকিউরিটি স্টাফকে, মানে আমরা যারা ছিলাম ক্যালকাটা এবং বেঙ্গল, উনি প্যাকেট নিজে হাতে এসে, ওনার যে বাইরে লনটা ছিলেন, এখন আমি বলতে পারবো না ওনার সামনেটায় কি আছে, একটু বদলে গিয়েছে এখন সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, তখন শেড ছিল না, এখন হয়তো শেড হয়েছে, ফাঁকা মাঠ, একদম রাস্তায় উনি নিজে নেমে এসে, মুকুল রায়ও ছিলেন, উনি নিজে এসে একটা করে প্যাকেট দিয়েছেন। প্যাকেটটা খুলে আমি দেখেছি, সেখানে দুটো শাড়ি ছিল, একটা প্যান্টের পিস, একটা জামার পিস, আরও এরকম 5-7 রকমের মেটেরিয়াল ছিল, এবং এটা সবাইকে দেওয়া হয়েছিল। অভিজ্ঞতা গেল ভিভিআইপিদের
এই ধরনের কাজ কি, কেমন কি তারা দেখলেন। তারপর কি হলো, তারপর কোথায় পোস্ট? তারপরে পোস্টিং হলো আমার পূর্ব মেদিনীপুর জেলায়। সেটা তখন প্রথম কত হয়েছে সাল? জেলাটা 2001 সাল সম্ভবত নতুন জেলা তৈরি হয়েছে। হুম। সেখানে আমার পোস্টিং হলো প্রথমে ওসি দুর্গাচক, হলদিয়ার পাশে। হ্যাঁ ওটা হচ্ছে স্টপ গ্যাপে, কারণ ও আমার যে সিনিয়র এক ব্যাচ সিনিয়র ওসি ছিলেন উনি তখন ডিটিএস বলে ডিটেকটিভ ট্রেনিং ট্রেনিং। ট্রেনিং আমাদের একটা ছিল, উনি সেই সময় সেখানে গেছিলেন, সেই জায়গায় আমাকে পাঠানো হলো। দুর্গাচকে গিয়ে কি দেখলেন? দুর্গাচকে গিয়ে দেখলাম ভালো ছোট টাউন, না কিন্তু পূর্ব ওখানে মেদিনীপুর মানে তো- পলিটিক্যাল Yes. ব্যাপারটা আমার ঠিক হজম হচ্ছিল না। কেন? ব্যাপার হচ্ছে এমনিতেই এটা একটা আমার ন্যাচারাল অনেক জিনিস আমার হজম হয় না, আবার অনেকের আমাকে হজম হয় না, এই দুটোরও ব্যাপার আছে। কিরকম? সেটা হচ্ছে পুলিশ গেছে কোনো একটা জায়গায় ইন্টারভেন করতে কোনো একটা ইস্যুতে, সেখানে বলে দেওয়া হচ্ছে যে আপনারা চলে যান, ওটা আমরা দেখে নিচ্ছি। এটা আমার কাছে খুব একটা মানে খুব মর্যাদাপূর্ণ মনে হতো না। তারপরে একজন দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য? সেটা হতে পারে, কারণটা আমি বিশ্লেষণ করতে পারবো না, কারণ কিন্তু আপনার কাছে সাবজেক্টটাই ভালো লাগতো না? আমার কাছে ওই সাবজেক্টটাও ভালো লাগতো, মানে ওই আপনি attitude চলে টা যান, ভালো লাগতো না। আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ। এটা শোনার পরে কি হলো দুর্গাচকে, কি যে করলেন? তো এরকম ঘটনা ঘটলো। একদিন হচ্ছে বিশ্বকর্মা পুজোয় মনে হয় মাইক বাজছিল একটা পাড়ায়, তো ওখানকার একজন মেজো সেজো নেতা গোছের, কিন্তু খুব প্রভাবশালী ছিল, এবং পার্টি ক্ষমতা থাকলে সবাই প্রভাবশালী হয়। কোনো বিগ বসের আশীর্বাদ ছিল তার মাথায় ডাইরেক্ট। তো তাকে আমি ভালো করে চিনতামও না, তিনি আমার ওসির নাম ধরে বলছেন অমুক আছে, যেমন অমুকটাকে বলছে মানে শুধু নাম নিয়ে, বাবু টাবু নয়? না না, এইখানেই আমার কিছু অবজেকশন ছিল, আমি যেটা আমার সুপিরিয়রকে পরে আমি এটা জানিয়েছিলাম যে অমুক আছে। তো আমি বললাম কে অমুক? তখন বললো আপনার নাম কি? আমি বললাম আপনি কে বলছেন? সামনাসামনি কথা হচ্ছে? না না, টেলিফোনে, আচ্ছা, ফোনে কথা হচ্ছে। ল্যান্ডলাইনে। হুম। তখন বলছে আমাকে চেনেন না? আমি বললাম নামটা না বললে চিনব কী করে? আপনি তো থানার নাম্বারেই ফোন করেছেন। আমি নতুন এসছি, ওনার জায়গায় আমি ওসিগিরিকে। ও আচ্ছা, সেকেন্ড অফিসার? আমি বললাম সেকেন্ড অফিসারও না, না ফার্স্ট অফিসার না সেকেন্ড অফিসার, আমাকে এখানে পোস্টিং করা হয়েছে অ্যাজ ইনচার্জ। তো না, এখানে আমি অমুক বলছি। তো ওই নামটার সাথে আমি পরিচিত ছিলাম গিয়ে। মানে গিয়ে আপনি তাদের ইনফরমেশন জোগাড় করে নিয়েছেন? হ্যাঁ, আমাদের ওটা করতেই হয়, কে আছে ও কে আছে। তো উনি বলছেন যে মাইকটা ইমিডিয়েট আপনার ওই আরটি গাড়িকে বলুন, এখানে মাইক জোরে করে বাজছে, ওটাকে একটু ভলিউম কমিয়ে দিতে। আমি বললাম আপনার তো পাড়া, আপনি কি মানে পরিধান করে আছেন, কি পরে আছেন? বলছে কেন? আমি বললাম বলুন না। বলছে আমি শার্ট আর গেঞ্জি আর লুঙ্গি পরে আছি। আমি বললাম ওর ওপরে একটা শার্ট চাপান, পাশের মাঠে গিয়ে বলে আসুন যে এখানে বন্ধ করতে, ভলিউমটা একটু কমাতে বা বন্ধ করতে। ততক্ষণে তারপরে আমি দেখছি যে কি ব্যাপারটা হয়েছে, তাতে উনি প্রচণ্ড ক্ষেপে গেলেন। না, এটা আপনি বললেন কেন? পুলিশের এটা কাজ না? আমি এটা পুলিশের কাজ আছে, পুলিশের গাড়িটা তো আরটি গাড়ি তো সেখানে নেই। আচ্ছা। আরটি তো আধ ঘন্টা অন্তর অন্তর তখন নিয়ম ছিল লগ হতো, এই গাড়ি কোথায় আছে ওই গাড়ি কোথায় আছে। আর আমি তো মাঝরাত অবধি সমস্ত থানায় কাটাতাম, সারা দিন সারা রাত আমি কাটাতাম। দুর্গাচকে গিয়ে আরেকটা আমি পুলিশের ইউনিকনেস দেখেছি, সেটা হচ্ছে বেশিরভাগ পুলিশ অফিসার সাদা পোশাকে থাকতো, যেটা আমার শিক্ষা ছিল না। পুলিশ মানে থানার পুলিশ অফিসার? থানার পুলিশ অফিসার কিন্তু সাদা পোশাকে বসে আছে। কেন? কেউ গল্প করছে, কেউ সিডি লিখছে, হয়তো কেউ তার অ্যাকাউন্টস মেলাচ্ছে। ইভেন অনলি জিডি ডিউটি অফিসার, সেও অনেক সময় সাদা পোশাকে থাকতো। মানে ডিউটি অফিসার যাকে বলা হয়, যেটা ডিউটি অফিসার, মানুষ গিয়ে প্রথমে যার কাছে তার অভিযোগ কমপ্লেন জানাবে। হ্যাঁ।
তো এইটা আমার খুব পছন্দ হতো না, এটা আমি ওদের বলতামও। ঠিক আছে, একটা পিসি পার্টি থাকতো, সেটা অলওয়েজ থাকতো যে তারা সাদা পোশাকে থাকতো, থাকতেই পারে, প্লেন ক্লথ পার্টি তো সেই কারণে তৈরি করা সেই হয়েছে। জন্যই তৈরি করা হয়। তো বাকি লোক কেন করবে না? ঠিক। আর অফিসাররা তার ডিউটি, স্পেসিফিক ডিউটিতে থাকবে, বাকি সময় থানায় থাকবে না, এটা কেমন? দেখলাম একটা ছন্ন ছাড়া ভাব আছে, আমার মনে হয়েছিল। না, এটা কি ওসির জন্য নাকি সেটা কার জন্য হয়েছে আমি বলতে পারবো না। সেই সময় কি অন্যান্য থানা তো এই একই রকম পরিস্থিতি ছিল না, তাহলে ওখানে পূর্ব মেদিনীপুর কেন? সেটা বলতে গেলে তো একটু বিতর্কিত ব্যাপারই হয়ে যায়। সেটা আমি কি বিতর্ক? বিতর্ক হতে পারে এই যে আমি যতদিন উনি জয়েন করার পরে সেকেন্ড অফিসার ছিলাম, ন্যাচারালি ও সিনিয়র, ও জয়েন করার পরে আমাকে সেকেন্ড অফিসার হতেই হবে। ততদিন আমি দেখেছি যে সেকেন্ড হাফে উনি কোনোদিন আসতেন না। উনি মোটর বাইকে যাতায়াত করতেন এবং মোটর বাইক একটা জেনুইন একটা স্পেসিফিক ডেস্টিনেশনে বেশিরভাগ সময় থাকতো, এটা ওখানকার লোকাল লোকও জানে। ঠিক, আমি বুঝে গেলাম ওই ওসির জন্য এটা হলো। এরপর ওখান থেকে কোথায় পোস্টিং হলো? ওখান থেকে পোস্টিং হয়ে গেল আমার দীঘায় হয়েছিল ডিও পোস্টিং। ডিও মিন ডিস্ট্রিক্ট অর্ডার, এটা আবার মানে যেটা বড় সাহেব যেটা পোস্টিং করেন, মানে উইদিন জেলা যে কোনো সাব ইন্সপেক্টরকে এসপি নিজে পোস্টিং করতে পারেন কোনো একটা জায়গায়। দীঘা তখন সাব ইন্সপেক্টর থানা। হ্যাঁ, সাব ইন্সপেক্টর থানা। আচ্ছা, সেখানে পোস্টিং আমার পোস্টিং হলো, কিন্তু আমি তখন নতুন ওই জেলাতে, আমি জানতামও না যে ওই রকমভাবে পুলিশের ইন্টারনাল পলিটিক্স চলতো। ইন্টারনাল পলিটিক্স মারাত্মক কথা বলছেন। হ্যাঁ, মারাত্মক কথার কিছু নেই, এটা সবাই জানে, তোমরাও জানো যে এটা চলতো তখন সেই সময় ইন্টারনাল পলিটিক্স। তাতে কিছু কিছু যে ওই পলিটিক্সের মেম্বার না, মানে যে ওই কমিউনিটির মেম্বার না, সে তখন এই হতে পারতো না, এন্ট্রি নিতে পারতো না বা তাকে হ্যারাস করার টেন্ডেন্সি থাকতো। দীঘা শেষ পর্যন্ত জয়েন করলেন? দীঘা করতে পারলাম না তো, ওই জন্য লেট মি সে, এখন আর বলতে তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো এটা আমি দু একটা অ্যাঙ্গেল থেকে বুঝতে পেরেছিলাম, কারণ তারা আমাকে বলছিল স্যার জয়েন করে যান, মানে যারা ভালো চাইছিল। ঠিক আছে, অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আমি দেখেও না দেখার ভান করতাম, অনেক কিছু বর্জন করতাম, ছোট ছোট ইন্টারেস্ট বর্জন করতাম, তাতে কিছু আমার সাপোর্টারও জন্মে গেছিল, ঠিক, বিশেষ করে আমার সাবঅর্ডিনেট। আর দীঘা তো সেই সময় একটা লোভনীয়, দীঘা লোভনীয় কি লোভনীয় না জানি না, তবে দীঘা একটা ভালো পোস্টিং। আর দীঘা আমরা জানি ভালো পোস্টিং কোন হিসেবে দাদা? ভালো পোস্টিং এই হিসেবে 6 কিলোমিটার এরিয়া। হ্যাঁ, দীঘা থানার এরিয়া হচ্ছে 6 কিলোমিটার। এত হোটেল মোটেলও ছিল না তখন, শুধু ওল্ড দীঘাটাই ছিল, নিউ দীঘা তখন অত ছিল না, কিন্তু একটা পার্সপেক্টিভ তৈরি হয়েছিল। পার্সপেক্টিভ দীঘা মিন সব টুরিস্টরা আসে, একটা এই জায়গা, সাহেবরা ভিজিট করতে আসেন। ঠিক, তো এই করতে গিয়ে তারপরে দেখলাম যে 3 দিন হতে না হতে স্লিপ করে গেল আমার দীঘা পোস্টিংটা, কারণ এর মধ্যে সাহেব চেঞ্জ হয়ে দেবাশিস রায় সাহেব এলেন। নোনা জলার গায়ে লাগলো না। এরপর কোথায় পোস্টিং? সাহেব এসে আমাকে আইডেন্টিফাই করলেন দুর্গাচকে, এসে বলছে দিস ইজ নট ইউর কি বলে কন্ডিউসিভ পোস্টিং। দুর্গাচক সেকেন্ড অফিসার? হ্যাঁ, দরকার নেই, দুর্গাচক সেকেন্ড অফিসার গিরি করতে হবে না, তুমি ওসি হও। আমি সাহেবকে বললাম স্যার আমার এখনও তো একটু, আমি তো ছিলাম একটা অন্য উইংয়ে, সেখান থেকে এলাম একটু। বলছে ডাইরেক্ট সাব ইন্সপেক্টরকে করতে হয় না, অ্যাডপ্টেড ও হয়ে যায় সিচুয়েশন, আর তোমার প্রয়োজন আছে বলে এরকম। আমি জানতাম না যে ওরকম জায়গায় দেবে। সব থেকে যে কঠিন জায়গা সবাই জানে জেলা, সেই সময়কার কঠিন, ইভেন এখনও কঠিন আছে। আচ্ছা, প্রায় তখন 18টা 20টা গ্রাম পঞ্চায়েত ছিল ভগবানপুর থানা, এবং হ্যাঁ ভগবানপুর থানা এগরা সাব ডিভিশন, সেখানে আমার পোস্টিং হলো। এবং সেখানে 3টে ডাকাতের গ্রাম আছে, মানে যে গ্রামের লোক দিনের বেলা কোনো পুরুষকে পাওয়া যাবে না, যে গ্রামে গেলে সব লুকিয়ে থাকতো, নানান জায়গায় ডাকাতি করে বেড়াতো। দিনের বেলা কোথায় লুকিয়ে থাকতো? মাঠে ঘাটে? না, সে হয়তো কাঁথিতে 5 দিন ধরে আছে, কেউ হয়তো 7 দিন ধরে লাটে আছে,
লাট মানে সাউথ 24 পরগনায়। এবার তারা ওই নিজেদের মধ্যে যোগাযোগ করে একটা জায়গায় অ্যাসেম্বল হয়ে সেই রঘু ডাকাতের মতো মশাল জ্বালিয়ে ডাকাতি করতো। আচ্ছা, এটা তো কল্পনাই করতে পারবে না আজকালকার পুলিশে। বাট ওই সময় একটা হাউস ডেকোরেটি মারাত্মকভাবে ছিল। মানে একটু বর্ধিষ্ণু বাড়ি, বর্ধিষ্ণু টাকা বাড়ি, পয়সা হ্যাঁ আছে। টাকা পয়সা আছে, অনেকে আছে এরকম দুবাইতে ফুবাইতে কাজ করে, দোতলা বাড়ি, সেখানে ওই ওই ভগবানপুর এরিয়ার আমার এরকম ঘটনা ঘটেছে যে আমি আমার বোনের মেয়ের অন্নপ্রাশন অ্যাটেন্ড করে আমি ফিরছি আমার ফ্যামিলি নিয়ে গাড়িতে করে অ্যাম্বাসাডারে। সেই সময়ের পথে দেখলাম যে রাস্তায় আমার জুরিসডিকশনেই প্রায় 150 লোক জমে গেছে, গ্রামবাসী। কী ব্যাপার, নামলাম, ধুতি পাঞ্জাবি পরা আমার, পরে যখন জানতে পারলাম তখন আমাকে দেখালো ওই মশালের আলোগুলো দূর থেকে দেখা যাচ্ছে, মানে অনেক কিলোমিটার ফাঁকা মাঠ তো, ফলে ফলে দেখা যাচ্ছে, ফলে দেখা যাচ্ছে। আর ওরা বুঝতে পারে যে ডাকাতি এতে বেরিয়েছে। তো থানায় ওদের কাছ থেকে জানতে পারলাম, থানায় অনেকক্ষণ ফোন করা হয়েছে, এখনও থানার গাড়ি এসে পৌঁছয়নি। রাস্তাটাও খারাপ ছিল। হাওয়েভার তখন ওরাই বলল, আমি বললাম তাহলে আমি থেকে যাই, ফ্যামিলিকে বললাম যে তাহলে তোমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাও। বললো স্যার আপনি একা থেকেই বা করবেন কি, আর আপনার তো পরনে ধুতি পাঞ্জাবি। হ্যাঁ, আমি তখন ওখানেই পাশে একটা দোকানে ল্যান্ডলাইন ছিল, ওই ল্যান্ডলাইন থেকে আমি থানায় ফোন করলাম, যেরকম বলতে হয় বললাম যে এখনও আপনারা আসেননি, কি ব্যাপার কি বৃত্তান্ত। ওদের বুস্টআপ দিয়ে ভদ্রভাবেই বললেন। ভদ্রভাবে কি অভদ্রভাবে রিকল করতে পারছি না এক্স্যাক্টলি, তবে আমার খুব মানে দুর্মুখ তো আপনি, আমি দুর্মুখ, সুতরাং আমি সেইভাবে যাতে যে মেডিসিন দিতে হয় ওই তাড়াতাড়ি আসার জন্য সেই মেডিসিনটাই আমি দিয়েছিলাম। বিকজ কলাবেরিয়া বলে আমি একটা জায়গা যখন ক্রস করছি তখন দেখি থানার গাড়ি যাচ্ছে, তাহলে এটা অনেকটা ফাস্ট এসছে আর ওরকম বাজে রাস্তায়, তাহলে একটু ওষুধটা ভালোই লেগেছিল। মানে ঘোড়াকে যেমন হিল দিয়ে গোততে হয় সেরকম একটা গোতো দিতে হয়েছিল এরকম মনে হচ্ছে। তারপরে আমি ড্রেস চেঞ্জ করে আবার ফিরে এলাম, এসে ওইখানে আমরা ওইদিকে গেলাম, ওই মশাল দেখা যাচ্ছিল, মশাল জায়গা দেখা যাচ্ছে। আমাদেরও তো সিগন্যাল দিতে হবে, কিছু দিয়ে তো আমরা সিগন্যাল দেবো। এদের হই হই করতে বললাম জনতাকে পেছনে, তার থেকে প্রায় আমরা 50-100 গজ এগিয়ে গেলাম। আর আমার ওখানে আসলে রিএনফোর্স আসা খুব মুশকিল হেডকোয়ার্টার থেকে, ঠিক। আর সব সময় এই মানসিকতা থাকতোও না তখনকার সবারই, আমার বলে একা রিএনফোর্স আসবে, যে রিএনফোর্স যখন আসবে আমি তখন জলে নামবো, ঠিক এইরকম অ্যাটিটিউডটা আমাদের তখন ছিল না। যে যেমন যে অবস্থা, যার জন্য এরকমও ইনসিডেন্ট দুটো তো অ্যাটলিস্ট আমি জানাই আছে, যে আমাকে সারা রাত ধরে ভোর অবধি কন্টিনিউয়াস ওখানে 2 কনস্টেবল 1 অফিসার নিয়ে বসে থেকে আলোচনা করে মেটাতে হয়েছে। এরকমও ঘটনা আমাদের করতে হয়েছে। আমরা ডিসিশন চট করে সিআইকে জানানো, এখন যেরকম হয়ে গেছে চট করে এসডিপিওকে জানানো, এসব গল্প আমাদের ছিল না। আগে নিজে সামলাও, একদম ফেলিওর হয়ে যখন হবে তখন রিএনফোর্স আস্তে আস্তে 6 ঘন্টা, ওদিকে এসডিপিওরও ফোর্স নিয়ে আস্তে আস্তে 6 ঘন্টা। তখন এত ফোর্স তো ছিল না যে এসডিপিও চট করে 20 জন ফোর্সকে জোগাড় করে আসতে পারত। ভগবানপুরে এত ডাকাতি হতো, সেই ডাকাতদের ধরতে পেরেছিলেন? হ্যাঁ, ডাকাতদের মানে বড়সা, আমি যখন জয়েন করি বড়সাহেব আমাকে একবার চেম্বারে ডেকে একটা লিস্ট দিয়েছিলেন, 15-16 জনের মনে হয়, তারা সবাই দাগি। তো বলেছিলেন যে তুমি আমাকে একটা করে ধরবে, তোমার প্রথম 2 মাসের কাজই হচ্ছে তুমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এইগুলোকে ধরে আমাকে কমিউনিকেট করবে, আর তার অ্যাকশান টেকেন সেগুলোও কমিউনিকেট করবে। তাকে কোন কেসে দেওয়া হলো, পুরনো কেস থাকতো, আবার নতুন যদি কেস হয়, এইসব কমিউনিকেট করতে হতো। তো তার মধ্যে আমি পুরো লিস্ট আমি স্যারকে স্যাটিসফাই করতে পারিনি, কিন্তু তার মধ্যে 12-13 জনকে আমি পিক আপ করে নিয়েছি। 15-18 মধ্যে 12-13 মানে তো যথেষ্টই ভালো সংখ্যা। যতটুকু আমি ডাকাত ধরতে গিয়ে কোনো সময় আমি তো প্রথম 2 সপ্তাহ একাই বেরোতাম, মানে তখন তো আমার অফিসারদের সাথে কমিউনিকেশন হয়নি তো, কিন্তু আমার একটা নলেজে ছিল যে যারা ওয়ারেন্ট করতো তখন হোমগার্ডরা করতো, ওয়ারেন্ট এক্সিকিউট, সমন এক্সিকিউট, এই ওয়ারেন্ট এক্সিকিউট বলছি, সমন এক্সিকিউটটা ওরাই করতো। সুতরাং ওদের ওই সম্বন্ধে পুরো জানকারি থাকতো।
এবং ওরা এরকমও দেয়ার ইজ রিজন টু বিলিভ যে ওরা থানার অ্যাক্টিভিটিটা কমিউনিকেট করে দিত বোথ সাইড, বোথ সাইড। ডাবল গেম। হ্যাঁ, তো সেই জন্য আমি কাউকে না করে আমি নর্মাল পোশাকে ওখানে চা দোকান এরকম ভিজিট মারতাম। তারপরে আমার স্কিমটাকে চেঞ্জ করলাম যে আমাকে ওখানে লোকজনের কিছু নিতে হবে, কোনো ভালো লোকের আমি হেল্প কম পাবো, ভালো লোকের ভালো মানে এস্টাবলিশ লোকের কম পাবো। আমি ওই ট্রেকার ড্রাইভার, ট্রেকার কন্ডাক্টর, মা চালা, ওই গ্রামের লোক, ওই এরকম ICDS কর্মী, এদের করতে থাকলাম। ঠিক। তারপর তো সেই সময় আমার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ ছিল, বিডিও সাহেব তারও অল্প বয়স, তার বিডিও সাহেবের সাথে আমার খুব খাতির হয়ে গেছিলো। কখনো ওনার মোটর বাইকে আমি ঘুরতাম, আমরা দুজন, আর নয়তো আমি একটা মোটর বাইক নিয়ে নিতাম, উনি একটা মোটর বাইক নিয়ে নিতেন। এরম করে আমরা কিন্তু গ্রামগুলো ঘুরতে থাকতাম, কার কী প্রয়োজন। খুব ইন্টারাকশন ছিল ওনারও গ্রামবাসীদের সাথে, আমরা দুজন ঘুরে বেড়াতাম, তাতে অনেক আমার সুবিধা হয়েছে। তো ওখানে নাকি কি ডাকাত ধরতে গিয়ে কি আপনি গাড়ি দিয়ে ধাক্কা মারে দিয়েছিলেন? হ্যাঁ, সেটা একটা ডাকাত, মানে হি ওয়াজ এক্সটর্শনিস্ট অ্যাকচুয়ালি। আচ্ছা, কি হয়েছে? সে হচ্ছে নামটা তো যতটুকু আমার মনে পড়ছে সোলেমান বা সোহরাবুদ্দিন এরকম নাম হবে। তো ওর একটা ছোট গ্যাং ছিল, এই 5-6 জন, 4-5 জন এরকম, কিন্তু খুব ফেরোসাস। মূলত তো সে হচ্ছে ব্যবসায়ীদের, ভোরবেলা ব্যবসায়ীরা বেরোতো, তাদের মাঝ রাস্তায় রেস্ট্রেন্ট করে তাদের থেকে যা কিছু, মানে ভোরবেলা ব্যবসায়ী যে জিনিসপত্র কিনতে যেত না, তখন তো আর এইসব কার্ডও ছিল না, সবই ওই ওদের একটা ব্যাগ ছিল, দুদিকে দড়ি টানা ব্যাগের মধ্যে নিয়ে ওরা যেত, সেই টাকাগুলোকে ওরা ছিনতাই করত। এবং ও পরবর্তীকালে জিআরপি, আমার এখানে কতগুলো ওয়ারেন্টও ছিল এতে, আমি চণ্ডীপুরে ধরেছিলাম, মানে রাত্রে আমি ঘুরতাম, রাতে 3টে, 3:30 অবধি তো আমি রাস্তায় থাকতামই। আচ্ছা। তো সেদিনকে আমি টুয়ার্ডস পটাশপুরের দিকে যাচ্ছি, ভীমেশ্বরীটা ছাড়িয়েছি, সেই সময় আমার ড্রাইভার লোকাল ছিল। তো ড্রাইভার আইডেন্টিফাই করতে পারে, দুজন যাচ্ছিল, পিলিয়ান রাইডার ছিল, ও ছিল। মোটরসাইকেল চালাচ্ছিল কে? চালাচ্ছিল একটা ছেলে, ওর সাকড়ে, ও পেছনে বসেছিল, আর ও ছিল পেছনে বসে, যার জন্যই ওকে আইডেন্টিফাই করতে পেরেছে। ড্রাইভার বললো, স্যার অমুক আছে। আমরা ও অমুক আছে। আমাদের মোটামুটি মেনগুলো মুখস্থ ছিল নাম, 20-22টা 25টা 30টা অ্যাক্টিভ ক্রিমিনালের নাম মুখস্থ, ডেরা মুখস্থ ছিল। তো আমি বললাম যে ধাক্কা মার, ধাক্কা মার, গাড়িতে চলতে চলতে। হ্যাঁ, আমি বললাম ধাক্কা মার, না মোটরসাইকেল সামনে, মোটরসাইকেল যাচ্ছে, আমি যাচ্ছি উইলিস জিপে। তো আমার জিপ কোনোদিনই মোটরসাইকেলটাকে চেস করতে পারবে না, আমি এটা ধরেই নিয়েছি। আর ওই যা রাস্তা ছিল তখন, এখন হয়তো স্মুথ হয়েছে রাস্তা, কিন্তু ও পটাশপুর বেরিয়ে চলে গেলে ওকে ধরা খুব মুশকিল। তো তার আগেই ওকে ইন্টারসেপ্ট করতে হলে ওকে ধাক্কা মারতে হবে। আমি বললাম যা থাকে, হ্যাঁ, ও বললো, স্যার ধাক্কা মারবো? হ্যাঁ, আমি তো বলছি তুই ধাক্কা মার এবং ইমিডিয়েটলি মার। তো ন্যাচারালি ও ধাক্কা মারলো পেছনে, ওরা দুজনই ছিটকে গেল। আচ্ছা। ছিটকে যেতেই আমার যে ফোর্স অফিসার ছিল আমার সাথে, এবং আমি এবং আমার ড্রাইভার, আমরা দুজনকে ধরে ফেললাম। একটা পালসার মোটরসাইকেল ছিল ব্ল্যাক কালারের, এবং ওর যে 7mm একটা পিস্তল ছিল সেইটা রাস্তার উপর পড়ে গেছে, ম্যাগাজিনটা খুলে গেছে, মানে কোমরে ছিল বা কোথাও ছিল। আর ওর কাছ থেকে একটা আমরা সিঙ্গেল শটার পেয়ে গেলাম, যেটা ওর কাছে ছিল, সামনের যে বাইক চালাচ্ছিল, মানে দুজনে দুটো গান নিয়ে যাচ্ছিল। তো নিয়েই সঙ্গে সঙ্গে আমরা তুলে একদম থানা, তারপর দিন যেরকম পিসি নেওয়ার নিয়েছি, এবং ডিউরিং পিসি পিরিয়ড এটাও একটা খুব মানে ওই বললাম না, আমি বিশ্বাস করি পুলিশকে যে বাঁচায় অ্যাডভার্স এর থেকে, সে ওপরালা কেউ একজন কোনো একটা এনার্জি বাঁচায়। সেটা হচ্ছে, আমি একদিন আমার 2বার
সকালবেলা আমি থানা ভিজিট করতাম, মাঝরাতেও করতাম। আচ্ছা, শুধু আমি বলে না, তখনকার ওইটাই ছিল, আমি ওরকম দেখে এসেছি, ওরকম শিখে এসেছি। তো ভোরবেলা আমি 5:30 নাগাদ থানায় গেছি। ডিউটি অফিসার একটু ঝিম মেরে আছে, টেবিলের উপর মাথা দিয়ে, সেন্ট্রিও ওরকম ঝিমন্ত অবস্থা। যাই হোক, গেছি, তখন সবাই উঠেছে। উঠে গিয়ে আমি প্রথমেই লক আপ দেখতাম। লক আপে গিয়ে দেখি মালটা পাট করে বসে গেল, এবং তারপরে দেখি আমার একটা জানলা ছিল, তারপরে একটা ছোট বারান্দা ওপেন। আমার থানায় কোনো বাউন্ডারি ওয়াল ছিল না, আচ্ছা, আর চারদিকটা জঙ্গল, বেরিয়ে চলে যেতে গেলে আনট্রেসড হয়ে যাবে। ও দেখি 3টে ওই শিক কেটে দিয়েছে হাজতের মধ্যে থেকে? হাজতের মধ্যে। কি করে হাজতের কাটলো? মধ্যে একটা জানলা ছিল, যেখানে আগে যেমন জানলা, বাড়ির জানলা যেমন রড দেওয়া, হ্যাঁ, হাজতের মধ্যে ওরকম একটা জানলা ছিল, যেটা অবৈজ্ঞানিক হাজত একটা ছিল। আচ্ছা, সামনে কিন্তু একটা বড় রড দেওয়া গড়দের, ওটা কিন্তু কাটা বা এ করা মুশকিল। হুম, জানলাটা ইজিলি কাটা যাবে, সেই ইজি প্রসেসটাই ও নিয়েছে। কাটলো কি দিয়ে? কাটলো কি দিয়ে সেটাই তো একটা মুশকিলের ব্যাপার। আমরা পরবর্তীকালে 2টো হাফ করাত, ভাঙা ভাঙা হাফ করা, মানে করাতে যে লাগায় যে ব্লেডটা, সরু ওটা, ব্লেডটা, হ্যাঁ, ওটার কাটার দেখলাম আমরা বারান্দার কোণা থেকে রিকভারি করেছি। মাইট বি এইটা যে ওইটা ও ইউজ করেছিল, ওই আমাদের মুভমেন্ট দেখে ও জানলা দিয়ে ফেলে দিয়েছে। ওইটা যদি নিয়ে বেরোতে পারতো তাহলে রিমান্ড আসামি বেরিয়ে গেছে, এবং ওর মতো আসামি আমার চাকরি টান। তারপরে আমি ভগবানপুরে, আমি জানি না ভগবানপুর থানার কি হয়েছিল, তখন তো একদম শ্যাবি থানা ছিল, টিনের এবং টালির শেড। ঠিক। তো তারপরে আমি ওটাকে ঘিরলাম, ইট দিয়ে পুরোটা পাঁচিল করে দিলাম। এই পাঁচিল তুলে দেওয়ার অভ্যাস আপনার? পাঁচিল তুলে দেওয়ার অভ্যাস আমার মোটামুটি আছে। কোথায়? একজনের সাথে একজনের পাঁচিল তুলে দেওয়া, আবার পাঁচিল ভেঙে দেওয়া, যাতে দুটো মিলে যায়। কীরকম? এটা এটা টেকনিক্যাল ব্যাপার, এটা তো আমাদের করতেই হয়। তবু একটু শুনি। এর সাথে বিয়ের, মানে আমি বিকে ডাউন নামগুলো বলবেন না। বিকে ডাউন করতে চাই। বলতে চাইছেন না? না না, আমি বলছি, আমি বলছি, আপনার ইচ্ছে হলে বলবেন। ধরো তোমার এ বির মধ্যে একই কোয়ালিটির লোক, সেম বোর্ড ব্রাদার, এর সাথে বিকে একটু তোলার দরকার আছে, তাহলে একে আমাকে ডাউন করতেই হবে, নাহলে এ বির মধ্যে প্রচণ্ড সংঘাত হয়ে গেলে আমার ল অ্যান্ড অর্ডার ট্রাবল হয়ে যাবে। তাহলে সেই সময় একটা দাঁড়ার তৈরি করতে হবে। ও, রাজনৈতিক দিক থেকে বলছেন? সেটা ক্রিমিনালের দিক থেকেও হতে পারে। ক্রিমিনাল যদি এ এবং ক্রিমিনাল বি থাকে, আপনি দুজনকেই আটকানোর চেষ্টা করবেন। না, এটা সবসময় হয় না। অ্যানিলিয়েশন বনগায় আমি শুনেছি অনেক সাহেবরা এরকম আছেন যারা লেজেন্ডারি সাহেব, লেজেন্ডারি পুলিশ অফিসার। আমাদের সময় এটা ছিল তো, লেজেন্ডারি পুলিশ অফিসার, আমি নাম বলে যেতে পারি 10-15 জন। ঠিক। তো সেই লেজেন্ডারি পুলিশ অফিসাররা বনগায়, বেহালায়, তুমি জানবে, তোমার কাছে খবর আছে ডেফিনেটলি, এবং সব নিউজম্যানদের কাছেই আছে, যে এখানে ওই লেজেন্ডারি পুলিশ অফিসাররা ছুটি নিয়ে অ্যানিলিয়েশন হয়েছিল। ওনারা করেছিলেন না কে করেছিল, না এমনি হয়ে গেছিলো, গ্রুপ রাইভেলারি হতেই পারে। না, সেটা তো ঠিকই আছে। এখানে একটা ঘটনা শুনেছি, আপনি নাকি যেখানে চাকরি করেছেন, যে থানায়, সেই থানা এলাকার কোনো নিমন্ত্রণ বাড়িতে আপনি যেতেন না? ওই একটা ঘটনা ঘটেছিল, মানে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত? যেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত হয়েছে। কি ঘটনা ঘটেছে? সেটা হচ্ছে, একজন আমাকে ইনভাইট করেছিল, আর আমি খুব একটা যে কি বলবো, এ কোন ইস্ট বেঙ্গল না ও মোহনবাগান নাকি ও মোহামেডান এরকম অতটা ছিল না, যেটা জাস্টিফাই। খেলা দিয়ে বোঝালেন? হ্যাঁ, খেলা দিয়ে বোঝালেন? খেলা দিয়ে না, আমি 3টে দল নিয়ে বোঝালাম। ও আচ্ছা আচ্ছা, আমি দল নিয়েই বলছি। আচ্ছা, রাজনৈতিক দল। যে যাই হোক, ঠিক আছে। আমি বুঝতাম যে আমি একটু মাথা মোটা ছিল আমার, মানে বরাবরই আমার মাথা মোটা। সেটা হচ্ছে, আমি বুঝতাম যে, আমি বলেওছি কয়েকজনকে যে আপনি যেমন আপনার খেলাটা ভালো বোঝেন,
আমি আমার খেলা ভালো বুঝি। সুতরাং আমাদের দুজনের মধ্যেই যেন কোনো কনফ্লিক্ট না হয়। মানে প্রথমে গিয়ে এই থ্রেটটা করে দিতেন পলিটিশিয়ানদের? থ্রেটটা না, এটা খুব স্বাভাবিক। হ্যাঁ ঠিক, না ঠিক, সহজ স্বাভাবিক চায়ের স্বরে। আড্ডা হতো না, তখনই এরকম করতাম আমাদের মধ্যে যেন যাই হোক, যেটা কি হয়েছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। কি হলো তা নিমন্ত্রণ না হয়েছে? এরকম আমি জানতাম না যে হতে পারে। তা আমি একজন পদাধিকারী একটি ছিল রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের পদাধিকারী, তার ভদ্রলোক, জেনুইন একদম, তার ছেলের অন্নপ্রাশনের ইনভিটেশনে গেছিলাম। সেখানে অনেক রাজনৈতিক দলের লোকজন এসেছিল। তো সেইটা কমিউনিকেশন হয়ে গেছিলো, কমিউনিকেট হয়ে আমার একদম উপরতলা অবধি কমিউনিকেট হয়ে গেছিলো। মানে আপনি বিরোধী দলের কোনো একজন ছাত্র, বিরোধী বা শাসক সেটা ব্যাপার না, সেটা তো কোনো একটা ছাত্র। কমিউনিকেশন কি হয়েছিল? যে অমুকের বাড়িতে লোকাল বড়বাবু গিয়ে ভোজ খেয়ে এসছে। হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক, বিরোধী দলের বাড়িতে ছাড়া এটা হওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে তখন আমি কিন্তু দ্যাট ভেরি, ওইটা আমার মাথায় খেলেনি, খেলাটা উচিত ছিল। আমি বললাম মাথা মোটা। তখন আমাকে ওখান থেকে অ্যাবিউজ করেছিল যে তোমার অককা জ্ঞান নেই, মানে সিনিয়র অফিসার। তো আমি দেখলাম যে হ্যাঁ, আমি তো ঠিকই তো বলেছিল নাকি? কথা ঠিকই বলেছিল। আমার এত অন্য জায়গায় এসে প্রফেশনালি এত মেশার তো দরকার নেই। মাথা মোটা বলে এটা মনে করছি, মাথা মোটা বলে আমার মনে হয়েছিল। আমি গেছিলাম, ঠিক আছে আমি যাব না। তারপর থেকে আমি যেখানে যেখানে চাকরি করেছি সেই জায়গায় আমি অনেক ইনভিটেশন পেয়েছি, কিন্তু সবগুলো আমি বয়কট করেছি। চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়া না, অ্যাকচুয়ালি তো উনি এটা ঠিকই বলেছিলেন। আমার যে সিনিয়র, উনি কি ঠিক বলেছিলেন সেটা ওনার ব্যক্তিগত মত, আপনার নীতি কি বলে? না, আমার নীতি তো, আমি তো পুলিশে চাকরি করি, পুলিশের তো একটা সেখানে তো আপনি সব জায়গায় যেতে পারেন। একটা পাথওয়ে আছে। কিসের পাথওয়ে? মানে শাসকের সঙ্গে থাকা পাথওয়ে? না, শাসকের বাড়িতেও আমি যাইনি। না, সে তো জানি। তারপর থেকে আমি না শাসকের বাড়িতে নেমন্তন্ন খেতে গেছি, না বিরোধীর বাড়িতে গেছি। মানে নিজের দরজা বন্ধ করে নিজেকে ঠিক রেখেছেন। বরং না, ওইটা ভুললে চলবে না। আমার হচ্ছে, আমি শাসকের বাড়া ভাতেও নুন দিয়েছি। এ গল্প আমার কাছে না, আমার বলার কিছু নেই, মানুষ বলবে। ওখানে গিয়ে যে একজন এসডিও, দুজন বিডিও একটা বেআইনি রেডে ইনভলভ ছিলেন। কি হয়েছিল? একটা ওই ডিস্ট্রিবিউটার বলে, রেশন ডিস্ট্রিবিউটার, ঠিক, মানে যে একটা জোনের ডিস্ট্রিবিউটারশিপ নেয়। তো সেই ডিস্ট্রিবিউটারের গোডাউন এবং অফিস এবং বাড়ি রেড হয়েছিল। কারা করেছিল? এনফোর্সমেন্ট না, দুজন বিডিও। এবং আমার কাছে ফোন এসেছিল এসডিও সাহেবের কাছ থেকে। তো আমি তখন আমার অ্যাডিশনাল সাহেবকে ফোন করে, এসডিও সাহেব কি বলেছিলেন? এসডিও সাহেব বলছিলেন আমরা একটা রেড করছি, আমার সুপারভিশনে হচ্ছে, আপনি পুলিশ পাঠান। তো আমি বলছি স্যার, আমার তো পুলিশের গাড়ি দূরে আছে, আর প্রচুর বর্ষা হচ্ছে তখন, ওটা আসতে একটু দেরি হবে। এটা কোন থানায়? এটা ভগবানপুরে। আচ্ছা। তো বলছে ইমিডিয়েট পাঠিয়ে দিন, এলেই আপনি রিডাইরেক্ট করে দিন। আমি সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল সাহেবকে করেছি, ফোন করেছি, করে ওনার করেছি। উনি আমাকে অ্যাডভাইস দিয়েছেন যেটা করার। আমি জেনারেল ডায়েরি করে ওদের ইনফরমেশন দিয়ে, ইনফরমেশনে কল লক করিয়ে, ওই গাড়িটা এসছে ওই পারপাস সার্ভ করে, তাকে রিডাইরেক্ট করে দিয়েছি ওর সিসির পিছনে লিখে যে টু রিপোর্ট টু এসডিও অ্যাট অমুক জায়গা ফর দি পারপাস অফ রেড। গেছি, গিয়ে তারপরে অনেক রাত্রে আমার অফিসার ফিরেছে, আর আমি জাগা থাকতাম। আমার জালনা ফালনার পর্দা ফেলা থাকতো, কিন্তু আমি রাত্রিবেলা জাগা থাকতাম, বিকজ নাইট গাড়ি যেন না ঢোকে। আগে ভোরের আগে নাইট গাড়ি ঢোকার একটা প্রবণতা থাকতো তখন। আর আমার কোয়ার্টারটা ছিল একদম থানায় ঢোকার মুখে, সুতরাং আমি রাস্তার দিকে পর্দা তুলে রাখতাম,
আর থানার দিকের পর্দাটা ফেলে রাখতাম। তো রাত্রে অফিসার এসে আমার যখন নক করেছে জানলা, আমি উঠেছি, উঠে ওর থেকে জানলাম যে এই হয়েছে। আমি বললাম আপনি এখন রেস্ট করুন, শুতে যান, কাল সকালে আপনার থেকে শুনবো। তো ভোরবেলা ডিটেলস শুনলাম, আর জিডির জায়গা রেখে দিতে বললাম ডিউটি অফিসারকে। ওকে বললাম যে ডিউটি অফিসারকে বলুন জিডিতে জায়গা রেখে দেবে। তো ও না না না, আমি গেলাম ওর সাথে, যে অফিসার ওখান থেকে ফিরলো সেই অফিসারের সাথে আমি গেলাম থানায়। গিয়ে একটা জিডি করলাম যে ও ফিরেছে, এটা আমিই করলাম, যেহেতু আগে জিডি করে পাঠানো হয়েছিল, জিডি করে রিডাইরেক্ট করে পাঠানো হয়েছে। রিডাইরেক্ট করে, তাই আগেই আবার আমি গিয়ে করলাম, বিকজ আমি করলে ওটার একটু গুরুত্বটা বেশি হবে। করলাম, এবং আমার দরকারও ছিল, বিকজ আমি ওই রাতে এসডিও সাহেবকে ফোন করলাম, ওর কাছ থেকে শুনলাম যে এসডিও সাহেব ওখানে ছিলেনই না, আচ্ছা, রেডে, এবং কোনো সিজার লিস্ট এবং একজন আসামিকে ওরা দিয়ে গেছে, যে কি বলে, যার ইনজুরি আছে। আপনার কোনো অফিসার ওই গাড়িতে, আপনার ওই এতে ছিল না? আপনার যে ভ্যান গিয়েছিল? আমার যে ভ্যান গিয়েছিল তাকে নিচে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আচ্ছা, ওরা দুটো স্পটে গেছে, একটা স্পটে নিচে দাঁড় করিয়ে রাখা হয়েছে, আরেকটা স্পটে নেয়নি ওকে। আচ্ছা, অথচ গাড়িতে যখন তুলে দিচ্ছে একজন ইনজিওর্ড অ্যাকিউজড, হ্যাঁ, ওরা নিয়ে এসছে অ্যাম্বাসাডার করে, নিয়ে এসে কে তুলে দিচ্ছে? ওরা থানায় দিয়ে দিচ্ছে তাকে, এবং আমি না গেলে ওটা হতো না। আমি না গেলেও তো ডিউটি অফিসার ওকে রিসিভ করে নিত। হ্যাঁ, আমি তখন ওদের বললাম, ওই যে ভদ্রলোকরা ছিলেন, এমসি করতে হবে তো, এমসি করার জন্য আমি বললাম যে আমি নেব না, মানে মেডিকেল সার্টিফিকেট। তখন ওরা বললো সরকারি জায়গায়। যে এসডিও সাহেবের সাথে কথা বলুন। তো আমি এসডিও সাহেবের সাথে কথা বললাম, এসডিও সাহেব বলছে আপনাকে নিতে হবে। আমি বললাম আমি নিতে পারবো না, আপনারা আমাকে প্রডিউস করছেন, ওকে মেডিকেল করিয়ে প্রডিউস করান। এসডিও সাহেব একটু অ্যানয়েড হলেন, বোঝাই গেল। এবং সিজার আর্টিকেল এবং সিজার লিস্ট আমি কিন্তু পাইনি স্যার। আর দুজন বিডিও সাহেব এসেছিলেন এফআইআর করার জন্য। আমি বললাম ওনারা দুজনই সই করেছেন। আমি বললাম এফআইআর করতে হলে একজনকে সই করতে হয়। বলছে আইন আমাকে শেখাবেন না, এরকমভাবেই বলছেন। আমি বললাম আপনি সিনিয়র অফিসার স্যার। তো ওই রাত্রে আমি অ্যাডিশনাল সাহেবকে ফোন করেছি, ওই মাঝরাতে। আমার কোনো ওইসব লাগে না, আমি যেটা জানি না সেটা সাহেব আমাকে তো করবেন। আপনার মাথায় তো কিছু থাকে না। না, আমার মাথায় খুব একটা থাকে না। তো বললো কমিউনিকেট করে দাও, জিডি করে দাও। কমিউনিকেশন জিডি করাটা আমি ওই তখন থেকে শিখে গেছিলাম, ঠিক, যে এভরি কমিউনিকেশন শুড বি ডায়ারাইজড। তো আমি প্রত্যেকটা কোন ফোন থেকে কোন ফোনে কল হয়েছে, কোন ল্যান্ডলাইন থেকে কোন ল্যান্ডলাইনে কল হয়েছে, কারণ আমার ওখানে টাওয়ার ভালো ধরতো না, ল্যান্ডলাইন ছাড়া উপায় ছিল না, করলাম। এবং সিজার লিস্ট যে দেওয়া হয়নি সেটাও লিখে নিলাম সমস্ত। সকালবেলা আমাকে বললো, ওই যে অফিসার গেছিলো সে বললো স্যার আমার কাছে আমার একটু সাসপিসিয়াস মনে হচ্ছে। কেন মনে হচ্ছে আপনার? বললো আমাকে একটা টাকার আমি যখন চেক করতে গেলাম একটা বড় ব্যাগ, তখন দেখলাম অনেকগুলো বান্ডিল আছে। তাই নাকি? আমাকে তো রাত্রে বললো 65টা, তার মধ্যে ছেঁড়া ফাটা নোটও আছে, 65 টাকা টোটাল। বললো না স্যার। আমি বললাম কত হতে পারে আন্দাজ? বললো 8 লাখ। আমি বললো একটু সময় দিন আমাকে, আমি যতটুকু দেখেছি 8 লাখ। ঠিক আছে, আর কি কি? ও বললো আর কিছু খুব একটা করেনি। এবার লোকটাকে ওরা এমসি করিয়ে আমাকে দিল, কিন্তু আমি লোকটাকে পরের দিন ফরওয়ার্ড করলাম। ওই এফআইআর নিতে আমাকে বাধ্য করা হলো। আমি সেটাও জিডিতে এন্ট্রি করে ওই এফআইআরই পাঠিয়ে দিলাম পরের দিন। অ্যাডিশনাল সাহেবের সাথে কনসাল্ট করেছি যতবার হয়েছে। মামলাটা কিন্তু আমি নিইনি, কেন যেন একটা আমার মনে খচখচ হয়েছিল, যে কারণ ইম্পর্টেন্ট মামলা আমিই নিতাম সাধারণত। ঠিক, সেটা আমার সেকেন্ড অফিসার না থার্ড অফিসারকে দিয়েছিলাম। তো এরপরে
পরের দিন সকালে আমার ফর্চুনেটলি আমার এসডিপিও সাহেব এবং আমার সিআই সাহেব প্রচণ্ড দুজন ভালো লোককে আমি পেয়েছিলাম। একজন খুব নলেজেবল পারসন আর একজন প্রচণ্ড উইটি। আচ্ছা। সিআই সাহেবকে আমি জিজ্ঞেস করলাম, বললো তুই নোটিশ লাগা, মুখে কথা বললে হবে না, ফোনে জিডি ভিডি তুই নোটিশ কর। 91 সেকশন সিআরপিসি, 91 সিআরপিসিতে তাতে নোটিশ পুরনো। হ্যাঁ। এবং সিআই সাহেবও এটা বললো যে কোনো অ্যাড্রেসই দিবি না, মানে অ্যাড্রেসিতে ওই হাম্বল সাবমিশন সফট কথা লিখবি না, বিকজ ইউ আর হোল্ডিং ইনস্ট্যান্ট ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার while issuing notice to anybody. ঠিক 91 সিআরপিসিতে তাই। তো এইটা আমি দুই বিডিওকে আর এসডিওকে বাই হ্যান্ড পাঠিয়ে দিলাম সিসি দিয়ে। ঠিক। এরপরে সেইটা নিয়ে শুরু হয়ে গেল ভেজাল। বারবার করে করছি, আর প্রত্যেক দিন একটা করে সিআই সাহেব আমার পাকা লোক, সে আমাকে অ্যাডভাইস করে যাচ্ছে। আমি একটা করে এসিজেএম কোর্টে পাঠিয়ে দিচ্ছি যে আজকেও আমি এই নোটিশ করেছিলাম, এই এখনও রেসপন্স পাইনি, এখনও সিজার লিস্ট আমি পাইনি, এখনও সিজড আর্টিকেল আমার কাছে পৌঁছায়নি, এখনও ডিটেলস আমি জানতে পারছি না। কি হলো আলটিমেটলি? এত কিছু করলেন। এত কিছু করার পরে ইনভেস্টিগেশন আমাকে দেওয়া হলো। আমার এগেনস্টে দেন রুলিং পার্টির কিছু লিডার রেগে মেগে গেল, আমাকে সুন্দরবন পোস্টিং করে দেওয়া হবে, এইসব শুনলাম আমি জনৈক রিপোর্টারের কাছ থেকে। তো আমার তখন আমি খুব মেন্টালি ছিল আমার স্টেবিলিটি, যে আমার বেশি দিন কোনো জায়গায় মেয়াদ হবে না, সেই জন্য আমি তক্তপোষ, কোনো দামি ফার্নিচার নিতাম না, আমার ট্রাঙ্ক বেডিং তক্তপোষ। বাহ, মানে থানার ওসি ট্রাঙ্ক বেডিং তক্তপোষ, গুড। আর ওই থানার চেয়ার, থানার টেবিল এক্সেস যদি থাকতো একটা করে নিয়ে নিতাম লেখাপেখার জন্য। বাহ, এই চব্য আর আমার ঝামেলা নিতাম না। কী করলেন তারপর ইনভেস্টিগেশনে? তারপরে বড় সাহেব খুব খেপে গেলেন। বড় সাহেব বেশ ধারণা হলো যে আমি অ্যাকিউজকে ওবলাইজ করছি। আচ্ছা, বড় সাহেব মানে এসপি। কিন্তু আমি প্রথম দিন থেকে অ্যাডিশনাল এসপিকে যেহেতু পুরোটা কনফিডেন্সে নিয়ে এসেছিলাম, ওনার সাথে আমার ইন্টারাকশন প্রচুর হয়েছে, সেই জন্য সরাসরি আমার উপরে কোনো কিছু দেওয়া যাচ্ছে না। ঠিক। এবার ডিএসপি ডিইবিকে পাঠানো হলো আমার এই পুরো এটাকে এনকোয়ারি করার জন্য। মিনওয়াইল আমি এফসিআই এর যে ওখানকার সাব ডিভিশনাল হেড ছিলেন তাকে আমি রিকুইজিশন করলাম, এবং তার কাছ থেকেও আমার জানার ছিল, যেহেতু এটা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। হ্যাঁ, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেহেতু রেশনের ব্যাপার আছে, সেই জন্যে ওনার নিলাম, ডিইবিকে নিলাম সাথে নিয়ে এন্টায়ার ইনভেস্টিগেশনটা এফআর ফলস শেষমেশ হলো, এবং ভিজিলেন্স হলো, ভিজিলেন্স থেকে এনকোয়ারি হলো 2-3 বার। সেখানে এসডিও সাহেব সাসপেন্ড হলেন, ডিএম সাহেবের ঘরে আমাকে ডাকা হলো, এবং আরও সবাই আমার সিনিয়র অফিসারদের ডাকা হলো। 5 দিনের মাথায় সিজড আর্টিকেলস 8 লাখ টাকা ইনক্লুডিং একটা গয়না বাদে বাকি গয়না, আরও যা যা কিছু সিজ হয়েছিল সেটা 3টে ট্রাঙ্কে করে দিয়ে গেলেন। এবং জেলার একজন মানে ওই নেতা, ওই ইস্ট বেঙ্গলের প্লেয়ার একজন, সে এর মধ্যে ডাইরেক্টলি ইনভলভ ছিল। এগুলো আমরা সব ডিএম সাহেবকে বললাম। 2জন বিডিওর লোকাল স্ট্যান্ডি জিজ্ঞেস করলেন আমাকে ডিএম সাহেব, আমি বললাম যে মনে হয় না ওনারা কোনো ডাইরেক্টলি কিছু করতেন। পটাশপুরের বিডিও আমার নোটিশটা ছিঁড়ে ফেলে দিয়েছিলেন, সেটাও সাহেবকে বলেছি। আমি শুধু নোটিশটা দিয়েছিলাম যে আপনি আপনার সময়টা আমাকে জানান এবং কোথায় আপনাকে জিজ্ঞাসাবাদ করব সেটাকে জানান। সেইটা উনি আমার কনস্টেবলের থেকে প্রথমে নিয়ে তারপরে আবার ওকে ডেকে তারপরে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। আমি সিসির পেছনে কনস্টেবলের
বয়ান রেকর্ড করে আমি ওগুলো সব নথিভুক্ত করেছিলাম, করে কমপ্লেনেন্টের 8 লাখ টাকা, জুয়েলারি, আরও যে মোবাইল ফোন হাবি যাবে সেগুলো সব কেন রিকভারি করেছিল ওরা এটা? এটা হচ্ছে তৎকালীন একজন লোকাল নেতা আর কি, তার ইনফ্লুয়েন্সে একটা জমি নিয়ে গল্পটা ছিল, তার ফল এটা। তার ফল এটা হয়েছিল। তো এই যে রুলিং পার্টি রেগে গেল আপনার উপরে, তার ফল কি পেলেন? তারপরেও তো আমি ওইটা ঘটনাটার পরেও প্রায় আমি 1 বছর 2 মাস মতো ওখানে থেকে গেলাম। তাতে কোনো অসুবিধা হয়? বুঝতে পারলেন, সাহেবরা বুঝতে পারলেন পরে, তাতে আমার তো সুবিধা হয়ে গেল। কি সুবিধা হলো? তখন আমার যে একটা আমার যে কি বলবো একটা মগড়া মাথা, সেটা প্রকাশ পেয়ে গেল। বাহ, মানে কোনো জায়গায় যে মাথায় কিছু ঢুকবে না। না এর ফাইন, ফ্যান্টাস্টিক। 2007 হুম, উত্তপ্ত নন্দীগ্রাম, হুম। সেই সময় কোথায় পোস্ট? সেখানে আমি ওসি চণ্ডীপুর ছিলাম সেই সময়টায়। ঘটনা তো শুরু হয়েছিল 2nd of ডিসেম্বর সম্ভবত, ঠিক আগের বছর। সেখানে গেলাম সেই নোটিশ দেওয়াকে কেন্দ্র করে। সেই পুলিশ প্রচুর ইনজোর হলো, আমাদের 2টো রাইফেল ছিনতাই হয়ে গেছিলো, খেজুরির একটা গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, ওসি নন্দীগ্রাম প্রচণ্ড অ্যাসল্ট হয়ে গেছিলো এবং প্রচুর পুলিশ ইনজুরি হয়েছিল, এবং তখন থেকে রাস্তা কাটা শুরু হয়ে গেল। সেই দিন গেছিলাম। চণ্ডীপুর মানে তো নন্দীগ্রামে ঢোকার মুখেই, নেতাজি মোড় থেকে থানা একটুখানি ওয়াকিং ডিস্টেন্স, তার ওইখান থেকেই একমাত্র রাস্তাটা খোলা ছিল। ঠিক ওইখানেই ইভেন প্রেসের গাড়িও ঢুকতে পারছিল না, সব প্রেসের গাড়ি আমার থানার সামনের মাঠে। ঠিক ওখানেই রেলগেটের পাশ দিয়ে একটা রাস্তা ছিল, ওই রাস্তাটা কিছু ওখানে একটা হাঁস চড়াই ক্যাম্প করেছিল আমার এরিয়ার মধ্যে। সকাল থেকে আমার ওখানে নাকি আপনার গাড়িও নাকি একবার সার্চ হয়? আমার গাড়ি সার্চ হয়েছিল, এবং সেই দিনই আমার 1 ঘন্টার মধ্যে ট্রান্সফার অর্ডার চলে এসেছিল। সার্চ হয়েছিল আপনার গাড়ি? আমার গাড়ি সার্চ হয়নি, আমার গাড়িকে সার্চ করবে কারা? ওখানকার যারা অবরোধকারীরা, সেখানে শাসক দলের নেতারাও ছিল। কেন সার্চ করবে আপনার গাড়ি? আমার ওদের অ্যালিগেশন হচ্ছে আমার গাড়ি ঘুরে আসার সময় এটা কাণ্ডটি হয়েছে। আমার গাড়ি যখন গেছে তখন অ্যাক্সেস দিয়েছে, আমার সাথে সিআই সাহেবেরও গাড়ি ছিল, ফোর্স ছিল, কিন্তু আমরা যখন হাঁসচড়া দিয়ে ঘুরে আসছি সেই সময় ওদের ক্যাম্পের কাছে, তখন ওরা আমাদের রেস্টেন্ট করেছে। সিআই সাহেব কনভিন্স করতে পারেননি, নেমে চেষ্টা করেছিলেন প্রচুর, আমিও পারিনি। আমি তখন বলছি সিআই সাহেব কী করবেন জানি না, আমার গাড়িকে আমার কোনো কনস্টেবলকে নামাতেও দেবো না, গাড়ি আমি সার্চ করতেও দেবো না। তারপরে তো আমরা অল্টারকেশন হয়, ফিরে যাই থানায়। সিআই সাহেব বেশ সামনেই ফোন আসে, সিআই সাহেব কথাবার্তা বলেন, কি ঘটেছিল জানতে চেয়েছিলেন হয়তো কেউ। তারপরেই দেখলাম যে ডিও চলে এসছে 1 ঘন্টার মধ্যে, যে আমার ডিআইবিতে পোস্টিং। তক্তাপোষ, বেডিং, তক্তপোষ, বেডিং, ট্রাঙ্ক, আবার প্যাক। কোথায় নেক্সট হচ্ছে আমি ওখানেই থাকছিলাম, চণ্ডীপুরেই থাকছিলাম, কিন্তু আমার পোস্টিং ডিআইবিতে হলো। আচ্ছা, ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স জোন হয়ে গেল আমার ভবানীপুর, হলদিয়া ভবানীপুর, যেখানে সাধু চ্যাটার্জি কে মারা হয়েছিল। সেই জায়গাটা প্রথম নন্দীগ্রামে যে ডিআইবির অফিসার মারা গেলেন, সেখানে ডিআইও হলদিয়া। ওখানে কীরকম এক্সপিরিয়েন্স? ওখানে তো আমি 6 তারিখ চার্জ বোঝালাম আমার ব্যাচমেটকে, ও এলো আমার জায়গায় ওসি, আর ঘটনা ঘটলো মনে হয় ফায়ারিংয়ের, ওই আনফর্চুনেট ঘটনাটা ঘটলো মনে হয় 13 বা 14 এরকম। তো তারপরেও যে কোনো কারণেই হোক, ওখানেও আমাকে যেহেতু ওই যে সেই বলেছিলাম যে খুব একটা ভালো মনে কেউ
আপনাকে কেউ নিচ্ছিল না। হজম করতে আপনিও হজম হন না, আপনাকে কেউ হজম করতে পারে না, এরকম কি একটা ব্যাপার বলছিলেন? তখন আপনি তো রেজিগনেশন দিয়েছিলেন কেন? আমি তো সে তো ট্রেনিংয়ের সময়, কেন? বিকজ ট্রেনিংয়ের ফেসিলিটিসগুলো আপ টু দি মার্ক ছিল না, এবং যখনই এটা সুপিরিয়রকে Convey করা। কমিউনিকেট করতাম, আমাদের ইমিডিয়েট সুপিরিয়র ছিল হচ্ছে সিসি আর ওই কী বলে আমাদের ডিএসপি যিনি আছেন, ডিএসপি ট্রেনিং, তখন ওরা বলতেন যে পার্ট অফ ট্রেনিং, মানে ফেসিলিটি না পাওয়াটা পার্ট না অফ। পাওয়াটা তা আজীবনই তো ফেসিলিটি পাননি। এখন তো সেই ট্রেনিংটা তো কাজে দিয়েছে, তখন খেপে গেছিলেন, এখন তো বুঝতে পারছেন যে ওই ট্রেনিংটা ঠিকই ছিল নাকি? না, ট্রেনিংটা ঠিক ছিল না। ও আচ্ছা। যেটা প্রপার নিজেদের আত্মসম্মানে লাগে, হ্যাঁ কারণ সকালবেলা 3:30টার সময় উঠে হ্যাঁ যদি 150 জন ক্যাডেটসদের জন্য 15টা ওয়াশরুম থাকে, তাহলে মুশকিল হয়। তাহলে এটা কমন সেন্স বলে যে এটা ঠিক না, দ্যাট ইজ নট দি পার্ট অফ। বদলে গেছে এখন পরিস্থিতি, এখন পরিস্থিতি বদলেছে। এই পূর্ব মেদিনীপুরের এই তোলপাড় করা পরিস্থিতি, এখান থেকে বেরিয়ে এলেন, বেরিয়ে এসে তারপর কোথায় এলেন? পূর্ব মেদিনীপুরের পরে আমি এলাম সিআইডিতে। সেটাও নাকি সহজ ছিল না? সেটাও সহজ ছিল না। তখন যিনি এসপি ছিলেন উনি আমার উপরে খাপ্পা হয়ে গেছিলেন, বিকজ আমি ডিআইবিতে যাই না, ডিএসপি ডিআইবি কমপ্লেন করেছিলেন, ডিআইবি অফিসে যাই না। তো আমি যে একটা জোনাল ডিআইও, আমি তো জোনে থাকবো, ইনফরমেশনটা আসবে কোত্থেকে? আমি ডিআইবি অফিসে গিয়ে হাই তুলবো আর টিফিন খাবো, ওটা তো আমার না, কাজ নয়। আমি আমার ওখানে যা সোর্স ছিল সেই সোর্সের ইনফরমেশন আমি থ্রু আমার ইন্সপেক্টর আমি ডিআইবিকে পাঠিয়ে দিতাম। এবার একদিন আমি ডিআইও 1-এর সাথে সিট ট্রেপ দেখাতে যেতে হয় আমাদের, সকালবেলা বড় সাহেবের বাংলায় সিট ট্রেপ দেখাতে গেছি। সেই সময় বড় সাহেব সুমোটোই বললেন যে তুমি যতই চেষ্টা করো তোমাকে কিন্তু আমি ছাড়বো না। ভালোবেসে বলছেন? ভালোবেসেই, স্বাভাবিক। সাহেবরা গালিগালাজ দিয়ে, কোথায় সাহেবরা আর কোথায় আমরা? না, ভালোবেসে বলছেন, মানে কাছে রাখতে চান। কাছে রাখতে চান, ডিআইবিতে কাছে রাখতে চান। আমি বললাম স্যার আমার তো যে মানে এটা তো স্পেশালিস্টরা বুঝবে, পুলিশ সম্পর্কে যারা জানে তারা বুঝবে। দর্শকদের জন্য একটু বলুন। দর্শকদের জন্য কি বলবো? মানে লোহার কাটা পড়ে সবসময় ভালোবাসা চলে, লোহার কাটা পড়ে জড়িয়ে ধরা। আচ্ছা, বুঝে গেছেন দর্শকরা, এবার বলুন। তো আমি তো কি বলবো, বলার কিছু নেই, চলে এলাম। আমার ডিআইও 1 সাহেব, উনি সাহেবকে একটু রিকোয়েস্ট করলেন, তো সাহেব বলছেন যে না, পরে ভাবছি ব্যাপারটা। যাই হোক, আমি বললাম স্যার আমার তো যে রিলিভার সে তো এসে গেছে সাউথ 24 পরগনা থেকে। তো ঠিক আছে, তো ওই টিউন করে না রেডিওয়ে, রেডিও এফএমে 98.5 FM, 102 অমুক FM, দেখবে এটাকে নবটাকে ঘোরাতে হয়, টিউন করতে হয়, তবে না ভালো আওয়াজটা পাওয়া যায়। তেমনি আমাকেও টিউন করতে হলো ন্যাচারালি। টিউন করে এমন একটা সময় এলো, একদিন আমাকে হঠাৎ করে আরও ফোন করে বললো আপনাকে কালকেই ডিপার্চার নিতে হবে। আচ্ছা, টিউন করলেন কি বড় কাউকে দিয়ে টিউন করলেন? টিউন তো সবসময় ভালো করার জন্যই হয়। তো মানে আপার লেভেলের ভালোবাসা আপনি পেয়েছেন, তার মানে ভালোবাসা পাইনি, দুর্মুখ। এটা হচ্ছে প্রফেশনাল ফিল্ড। আচ্ছা, বুঝতে পেরেছি আপনাকে দিয়ে এইটা হবে। বুঝতে পেরেছে, এই গর্তটা বোঝাতে এই মাটিটাই লাগবে। ঠিক। তারপর তো আপনাকে বলেন এখনই রিলিজ দিন। হ্যাঁ, না কালকে রিলিজ নিতে, সন্ধ্যাবেলা ফোন করে বলছে কালকে। তো আমি রবীন্দ্রনাথ বাবুকে বললাম যে সাহেব, এখন আর আপনার সাহেবের গল্প চলবে না, এখন আমার সাহেবের গল্প চলবে। আচ্ছা, বিকজ আমার তার আগে অর্ডার হয়ে গেছে। ও, তার আগে অর্ডার হয়ে গেছে, ছাড়ছিলেন না উনি ওনার ক্ষমতা অ্যাপ্লাই করেছিলেন। তো এখন আমি ঠিক করব আমি কবে যাব জেলা ছেড়ে। বাহ। আবার টাটা সুমোর মাথায় তক্তপোষটা বেচে দিলাম ওখানে। আচ্ছা, টাটা সুমোর মাথায় আমি ততদিনে একটা স্টিলের ওই খোলনা জোলনা খাট কিনেছিলাম। আচ্ছা, মানে খুলে দেওয়া যায় বা জুড়ে দেওয়া যায়। তো খোলনা জোলনা তুললাম টাটা সুমোর ওপরে। আচ্ছা, ম্যাট্রেসটা তুললাম তার উপরে,
নিচে টাটা সুমোর নিচে হচ্ছে দুটো ব্যাগ, একটা ট্রাঙ্ক, বেডিং পেছন দিকে, হুম টাটা সুমোর পেছন দিকে, পেছন দিকে। আমি বসলাম, চলে এলাম সিআইডিতে। বিন্দাস সিআইডিতে। বাহ, জীবনে যেভাবে কেটে যাচ্ছিল, আপনি কি তারপর 3টে টার্ম সিআই পোস্টিং ছিলেন? হ্যাঁ, একটা আইসি ছিলাম, সেখানে আমাকে হজম হলো না মনে হয়, কারণ আমাদের তো হজম হলো না এই কারণেই বলছি, আমাদের তো টেনিয়ার থাকে 2 বছর 3 বছর। তখন কি সরকার বদলে গেছে? তখন সরকার বদলে গেছে, জাস্ট বদলেছে, তাতেও হজম হলো না। তাতেও হজম হলো না। আসলে আমি ঠিক সারা জীবনে ড্রিবল করে গেছি, গোলে হয়তো মারতে পারিনি। আচ্ছা, চেষ্টা করে গেছেন। পেনাল্টি বক্স অবধি আমার বিচরণ সাংঘাতিক, কিন্তু হয়তো গোলে মারতে পারিনি, বা গোলে মেরেছি নেটে, সাইডের নেটে লেগেছে, বা উপর দিয়ে বেরিয়ে গেছে, বা পোস্টে লেগেছে। কাউকে দোষ দেন না, নিজের দোষ। ও তো প্লেয়ারেরই দোষ হবে, কোচের দোষ হবে, আচ্ছা, বা দর্শকের দোষ হবে, তা তো হবে না, টিডির দোষ হবে, তা তো হবে না, প্লেয়ারেরই দোষ, সে মারতে পারে। এইভাবে যে লাইফ কাটিয়েছেন, এই যে তক্তাপোষ, বেডিং, ট্রাঙ্ক, কোনো আফসোস আছে? কোনো আফসোস নেই, কোনো। আই অ্যাচিভ দি গোল, আই থ্যাঙ্কস টু অলমাইটি, যে আমি সুস্থ অবস্থায় রিটায়ার করতে পেরেছি। এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলছিলেন কৃষ্ণেন্দুবাবু, যাকে হজম করা যায় না, যিনি হজম করতে জানেন না, নিজের সম্পর্কে যা দোষারোপ করলেন নিজেকে, কিন্তু শেষবেলা একটা কথা বললেন যে আমার কোনো আফসোস নেই। আসলে প্রত্যেকটা পুলিশের জীবনে একটা গল্প থাকে, যে গল্পে তার ব্যথা বেদনা যেমন থাকে, সেরকম কিছু মানুষ তার উপরে উঠে নিজেকে এই পর্যায়ে নিয়ে যেতে পারেন, ভাবতে পারেন। মেরুদণ্ড সোজা করার এই গল্প কৃষ্ণেন্দুবাবুর।